টাইটেল লাগাই আসছেন না, আমি তো আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কর্তৃক আয়োজিত অত্যন্ত সময় উপযোগী এবং প্রাসঙ্গিক একটি আলোচনা সভায়। আজকের আমাদের আলোচনা সভার শিরোনাম নির্বাচন করা হয়েছে বাংলাদেশ ভারত সম্পর্ক, প্রাসঙ্গিক কিছু প্রশ্ন। বর্তমানে বাংলাদেশ ভারত সম্পর্কে যখন টান টান উত্তেজনা আমরা লক্ষ্য করছি, তখন বাংলাদেশের তারুণ্য নির্ভর বুদ্ধিভিত্তিক সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কর্তৃক আয়োজিত এই চমৎকার আয়োজনে আপনারা যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবার প্রতি কনকনে এসিতে নিখাদ ভালোবাসার উষ্ণতা রইল। আশা করছি আজকের এই আলোচনা সভায় আপনারা প্রতিটি মুহূর্ত উপভোগ করবেন এবং আপনাদের চিন্তার যে গভীরতা রয়েছে সেটি বৃদ্ধি পাবে এবং আপনারা নতুন দিগন্ত উন্মোচন করতে পারবেন আজকের আলোচনার মাধ্যমে। আজকের এই আলোচনা সভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমাদের সাথে যুক্ত রয়েছেন অত্যন্ত সম্মানিত এবং আপনাদের সকলের পরিচিত, আপনাদের ভালোবাসায় যিনি বিমুগ্ধ তেমন একজন মানুষ, যার নাম না বললেও ফেস দেখে, চেহারা দেখে আপনারা ইতিমধ্যে হয়তোবা চিনতে পেরেছেন আপনাদের সেই ভালোবাসার মানুষটিকে। তবুও আমি আজকের এই আলোচনা সভায় ওনাকে একটু পরিচয় করে দিচ্ছি। যদি ওনাকে পরিচয় করাটা দুরূহ কাজ, তবু বলছি আপনারা যাকে স্ক্রিনে আমার সাথে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন আপনাদের সকলের পরিচিত আমার ভীষণ প্রিয় ডেল এইচ খান। ওনার ডেজিগনেশন বলার মতো খুবই কম রয়েছে, মানে এত এত ডেজিগনেশন আমি কোনটা চুজ করবো আমি সো মাচ কনফিউজ রাইট নাও। তারপর বলতে হচ্ছে উনি অত্যন্ত জনপ্রিয় একজন লেখক, উনি নিরাপত্তা বিশ্লেষক, কর্পোরেট ট্রেনার, আর হ্যাঁ ওনার আরেকটা চমৎকার পরিচয় রয়েছে, উনি হচ্ছেন সাবেক সেনা কর্মকর্তা। সেজন্য আমরা ওনাকে প্রায় সময় দেখি যে মেজর ডেল এইচ খান নামে কিন্তু আমরা ওনাকে প্রায় সময় আমরা চিনে থাকি। সুতরাং আজকে আমাদের সাথে আলোচনায় যুক্ত আছেন আমাদের সকলের প্রিয় মেজর ডেল এইচ খান স্যার। স্যারকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায়। স্যার কেমন আছেন? আসসালামু বাংলাদেশের আলাইকুম। থ্যাংক ইউ স্যার। বাংলাদেশের তারুণ্য নির্ভর বুদ্ধিভিত্তিক সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, যা সারা বাংলাদেশে 19টি ক্যাম্পাসে কাজ করছে এবং পত্রিকার পাতা জুড়ে নিয়মিত লেখালেখি করছে। এই তারুণ্যের যে উদ্দীপনা রয়েছে এমন একটি সংগঠনে আপনার মূল্যবান সময় দিতে পেরে স্যার আপনার কেমন লাগছে? ধন্যবাদ সজীব ভাই। ফার্স্ট অফ অল আপনাকে চমৎকার লাগছে। স্পেশালি আই লাইক ইউর টাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আর একই সাথে আমি আমাদের এই প্ল্যাটফর্মে যে যারা দর্শক শ্রোতা আছেন তাদের সবাইকে আমি আন্তরিক অভিবাদন এবং আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আম, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। এবং কলাম লেখকদের এই সংগঠনে আমি নিজেও একজন কলামিস্ট। খুব সীমিত পরিসরে আমার কিছু কলাম প্রকাশিত হয়েছে বিভিন্ন দেশি এবং বিদেশি পত্রিকায়। সুতরাং আমি আই এম ফিলিং অ্যাট হোম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে পেয়ে আমাদেরও ভীষণ ভালো লাগছে স্যার। আশা করছি আমাদের সাথে যারা দর্শক যে যেখান থেকে যুক্ত রয়েছেন আপনাদেরও ভালো লাগবে। আপনাদের ভালো লাগা ভালোবাসা কিংবা প্রাসঙ্গিক যে কোনো প্রশ্ন জটপট করে ফেলতে পারেন কমেন্টে। আমরা আলোচনার একটি অংশে গিয়ে আপনাদের সেই প্রশ্নগুলো স্যারকে করব এবং আশা করছি আপনাদের কাঙ্ক্ষিত উত্তর পাবেন। এবং আজকে আমরা যে প্রশ্নগুলো নির্বাচন করেছি আশা করছি প্রত্যেকটি প্রশ্ন আপনাদের মনের প্রশ্ন, যে প্রশ্নগুলো আমাদের মনে ঘুরপাক খাচ্ছিল কিন্তু আমরা সঠিক উত্তর পাচ্ছিলাম না। চলুন তাহলে সেই প্রশ্নগুলোর উত্তর আবিষ্কার করার জন্য, খুঁজে পাওয়ার জন্য আজকের আলোচনা শুরু করা যায়। তার আগে হ্যাঁ আরেকটা বিষয় বলে নিই, আমাদের আজকের এই আলোচনা যিনি সভাপতিত্ব করছেন তিনি হচ্ছেন আকিজ মাহমুদ, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং পুরো অনুষ্ঠান জুড়ে সঞ্চালনায় আছে আপনাদের সাথে আমি মোহাম্মদ সজীব প্রধান, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। আশা করছি আপনারা পুরো আয়োজনটি আমাদের সাথে থাকবেন এবং সজীবতায় ভরে দিবেন আজকের আয়োজনটি। স্যার আমাদের এখানে বাংলাদেশ ভারত সম্পর্ক প্রাসঙ্গিক কিছু প্রশ্ন অনেক আছে এবং সেই প্রশ্ন আমরা জানি 1947 সাল থেকেই প্রাসঙ্গিক প্রশ্ন আমাদের মনে উদয় হতে থাকছে। তবে নতুন করে বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 24-এ যখন আমরা দেখলাম যে বড় ধরনের একটি রেগুলেশন পরিবর্তন আসলো বাংলাদেশে, সেক্ষেত্রে 5ই আগস্টের পরে বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে কেমন যেন একটা টানাপোড়েন দেখা দেখা যাচ্ছে।
বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই টানাপোড়েনের নেপথ্যে কারণ কি হতে পারে? আপনি একজন নিরাপত্তা বিশ্লেষক হিসেবে বিষয়টাকে কিভাবে মূল্যায়ন করছেন স্যার? ধন্যবাদ। অত্যন্ত সময় উপযোগী একটি প্রশ্ন করেছেন আপনি। আম, এই টানাপোড়েনের কারণ আমার মতে দুই ধরনের, আমরা যেটাকে বলি দ্বিবিধ। তো প্রথম কারণটা শর্ট টার্ম, আর দ্বিতীয় কারণটি লং টার্ম। শর্ট টার্ম কারণ যেটা, সেটা হচ্ছে যে ঠিক 5ই আগস্টে বাংলাদেশের ফ্যাসিস্ট যে নেত্রী ছিলেন, উনি আমাদের দেশে একটা গণহত্যা এবং ম্যাসাকার করে দিয়ে পালিয়ে গিয়েছেন, এবং পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছেন ভারতে। ভারতের সহায়তায় পালিয়েছেন এবং ভারতেই এই মুহূর্তে আশ্রয় নিয়েছেন। এবং সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হচ্ছে, ভারতে থাকা অবস্থায় তিনি বিভিন্ন ধরনের অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন আমাদের দেশের বিরুদ্ধে। সুতরাং দুইটি দেশের আহ সম্পর্কে টানাপোড়েনের জন্য এই একটি কারণ যথেষ্ট। আর একই সাথে আমরা যদি লক্ষ্য করি যে আমাদের ফ্যাসিস্ট নেত্রী যখন ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন, ইতোমধ্যে তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, কিন্তু ভারত তার ভিসার মেয়াদ বাড়িয়ে দিয়েছে। আপনি লক্ষ্য করলে দেখবেন যে বাংলাদেশ অত্যন্ত ফর্মালি একটি নোট ভার্বালের মাধ্যমে অপরাধী হিসেবে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে। অলরেডি ইন্টারপোলের মাধ্যমে 2বার রেড নোটিশ জারি করা হয়েছে। ভারত ইন্টারপোলের সিগনেটরি, যদিও এই রেড নোটিশের কারণে ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য না, কিন্তু 2013 সালে আমাদের দুই দেশের মধ্যে একটি অপরাধী বিনিময় চুক্তি করা হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী যেহেতু বাংলাদেশের আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা আছে, সুতরাং একজন অপরাধী হিসেবে তাকে ফেরত দেয়া ভারতের উচিত। এবং তার উপর কূটনৈতিকভাবে যখন তাকে ফেরত চাওয়া হয়েছে, এই কূটনৈতিক অনুরোধের প্রতি ভারতের সম্মান জানানো উচিত ছিল। ভারত সেই নোট ভার্বাল পেয়েছে মর্মে স্বীকার করেছে, কিন্তু একই সাথে ভারত কিন্তু এই নোট ভার্বালটিকে নীরবে প্রত্যাখ্যান করেছে। সুতরাং আরো একটি ইমিডিয়েট কারণ কিন্তু এই কূটনৈতিক ডেডলক বা কূটনৈতিক ব্যর্থতা। এছাড়াও ইমিডিয়েট কারণ হিসেবে আমরা যেটা দেখতে পাই, সেটা হচ্ছে সীমান্ত জুড়ে ভারত প্রচন্ড রকম সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করা শুরু করেছে। বিভিন্ন স্থানে কাঁটাতারের বেড়া দেওয়ার মাধ্যমে চেষ্টা করছে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী তাদেরকে ক্রমাগত বিরক্ত করার চেষ্টা করছে, এবং প্রকারান্তে এটা এক ধরনের হেজেমনিক বা আধিপত্যবাদী একটা আচরণ বলে আমি মনে করি। এই আরেকটি কারণ যা আমাদের দুই দেশের সম্পর্কে অনাস্থা, অবিশ্বাস এবং সন্দেহ সৃষ্টি করেছে। আরো একটি ইমিডিয়েট কারণ ভারতের মিডিয়া। সেই মিডিয়া অত্যন্ত বর্বরচিত ভাবে এক রাশ মিথ্যা বয়ান একের পর এক আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তারা ইংরেজিতে এই বয়ান বিশ্বে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, বাংলায় এই বয়ান আমাদের দেশের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, এবং ভারতের পশ্চিমবঙ্গের মিডিয়াগুলো বিশেষ করে তারা এই ব্যাপারে অত্যন্ত পরিকল্পিতভাবে একটি গ্র্যান্ড স্ট্র্যাটেজির অংশ হিসেবে চেষ্টা করছে মিডিয়া প্রপাগান্ডার মাধ্যমে অলমোস্ট একটা যুদ্ধ বাঁধিয়ে দিয়ে বাংলাদেশকে পরাস্ত করা এবং পর্যদস্ত করার চেষ্টা করছে। সুতরাং এইরকম ইমিডিয়েট কারণের প্রেক্ষিতে আসলে দুই দেশের সম্পর্ক সুসম্পর্কে উন্নীত রাখাটা সত্যি দুরূহ। এছাড়াও আপনি যদি দেখেন, সম্প্রতি ভারতের সেনাপ্রধান একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছে, যেখানে উনি বলেছেন যে দুই দেশের সম্পর্ক উন্নয়নের শুরু হবে যখন বাংলাদেশে নির্বাচিত সরকার আসবে। এর ফলে দুই ধরনের সম্ভাবনা এখান থেকে অনেকে অনুভব করছে। একদল ভাবছে যে সম্ভবত 5ই আগস্টের
পরে যে সকল ঘটনা ঘটছে, এই সকল ঘটনা সম্ভবত ভারতেরই ইন্ধনে এবং ভারতেরই পরিকল্পনায় বাস্তবায়িত হচ্ছে, এবং এই বাস্তবায়ন চলবে যতদিন পর্যন্ত নির্বাচিত নতুন সরকার টেক ওভার না করে। আর আরেকটি ব্যাপার অত্যন্ত আপত্তিকর, সেটা হচ্ছে যে একটি বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার স্থাপিত হয়েছে এবং সেই সরকার তাদের কার্যক্রম পরিচালনা করছেন। এমত অবস্থায় এই সরকারের প্রধান একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, ডক্টর ইউনূস। তো তার নেতৃত্বে একটি সরকার যা বাংলাদেশের জনগণের পূর্ণ সমর্থন প্রাপ্ত, এবং এই সরকারের বৈধতাকে চ্যালেঞ্জ করা অন্য আরেকটি দেশের সেনাপ্রধানের জন্য অত্যন্ত উস্কানিমূলক, এবং এই ধরনের প্রভোকেটিভ অ্যাকশনের কারণে আসলে দুই দেশের সুসম্পর্ক বজায় রাখাটা চ্যালেঞ্জের মুখে পড়েছে। আর দীর্ঘমেয়াদী যে কারণটি অথবা লং টার্ম যে কারণটি, সেটা হলো 5ই আগস্টের পর ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সকল গোলামি চুক্তি, গোপন চুক্তি, ভারতের ফেভারে যে সকল চুক্তি করা হয়েছে, বাংলাদেশের ভেতর দিয়ে ট্রানজিট করিডর, এই টাইপের যে পরিকল্পনাগুলো উন্মোচিত হয়ে গিয়েছে, আদানির সাথে যে চুক্তি, এবং এই সকল চুক্তির মাধ্যমে ভারতের প্রত্যক্ষ সহায়তায় বাংলাদেশ থেকে প্রতি বছর যে প্রায় $16 বিলিয়ন দেশের বাইরে পাচার করা হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীদের মাধ্যমে। সুতরাং এই জিনিসগুলো যখন আমাদের দেশের জনগণ ধীরে ধীরে জানতে পারছে, বিভিন্ন ধরনের শ্বেতপত্রের মাধ্যমে জানতে পারছে, বিডিআর বিদ্রোহের মতো ঘটনায় যখন ভারতের স্পষ্ট অংশগ্রহণ এবং ইন্ধন ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে, বাংলাদেশে যে সকল অপরাধী আছে, স্পেশালি রাজনৈতিক ভাবে যাদেরকে গুম করা হয়েছিল, তাদেরকে যখন ভারতে খুঁজে পাওয়া যায়, বিএনপি সালাউদ্দিন সাহেবের উদাহরণ আমরা দিতে পারি, এরকম আরো বেশ কিছু উদাহরণ আছে যেখানে দেখা গিয়েছে যে রাজনৈতিক কারণে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী তাদেরকে গ্রেফতার করেছে এবং তাদেরকে অবশেষে ভারতের জেলে অথবা বিভিন্ন স্থানে খুঁজে পাওয়া গিয়েছে। এবং আমাদের এই কমিশনের যে রিপোর্ট আছে সেখানে পরিষ্কার একটি ইঙ্গিত পাওয়া গিয়েছে যে ভারত এবং বাংলাদেশের গোয়েন্দা বাহিনী এবং নিরাপত্তা বাহিনীরা যৌথভাবে এই ধরনের গুমের সাথে সম্পৃক্ত ছিল বলে অভিযোগ পাওয়া গিয়েছে। সুতরাং এই সকল ইমিডিয়েট এবং লং টার্ম কারণগুলো মিলে আসলেও এই মুহূর্তে বাংলাদেশবাসীর কাছে একটি বড় রকমের প্রশ্ন যে আদৌ কি এই সকল সমস্যাগুলোর আন্তরিক সমাধান ছাড়া দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন আছে তা কি খুব সহসাই মেটানো সম্ভব কিনা। ধন্যবাদ। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুবই স্পষ্টভাবে, প্রাণবন্তভাবে আপনার উত্তরটি দিয়েছেন। আপনি আপনার আলোচনার মধ্যে বলেছিলেন যে 5ই আগস্টের পরে যখন শেখ হাসিনা বাংলাদেশ মানে ভারতের আশ্রয়ে প্রশ্রয়ে চলে যায়, তখন সেটা বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েনের একটা অন্যতম কারণ। তো সেক্ষেত্রে আমি আপনার সাথে জানতে চাই যে ভারত কেন বারবার শেখ হাসিনাকে আশ্রয় প্রশ্রয়টা দেয়, এবং ভারত কেন আওয়ামী লীগ দলের প্রতি ভরসা রাখতে পারে, অন্য কোনো দলের উপর ভরসা রাখতে পারে না? ধন্যবাদ। দেখেন, যখন 1975 সালে শেখ মুজিবুর রহমান নিহত হন, সেই সময়ে শেখ হাসিনা ছিলেন পশ্চিম জার্মানিতে। তো পশ্চিম জার্মানি থেকে তার সুযোগ ছিল ইউরোপের যে কোনো রাষ্ট্রে রিফিউজি হিসেবে আশ্রয় নেওয়ার, কিন্তু ইন্দিরা গান্ধীর অ্যাক্টিভ ইনিশিয়েটিভের কারণে, রয়ের সহায়তায় সপরিবারে তাকে কিন্তু নিয়ে আসা হয়েছিল ভারতে, এবং উনি দিল্লিতে থাকতেন, বিভিন্ন জায়গায় থাকতেন, কখনো ছদ্ম পরিচয়ে থাকতেন। কথিত আছে যে তার ভারতীয় পাসপোর্ট আছে, তার ভারতীয় আধার কার্ড আছে, এবং 6 বছর তিনি ভারতে অবস্থান করেছিলেন। তো এই 6 বছরে ভারত তার সাথে যে নিবিড় সম্পর্ক স্থাপন করেছে তা কিন্তু
শুধুমাত্র ভারতে শেখ হাসিনার 6 বছর অবস্থানের প্রেক্ষিতে হয়নি। আমাদেরকে ইতিহাসে আরেকটু পেছনে যেতে হবে। ভারত 1947 সাল থেকেই সচেষ্ট ছিল পাকিস্তানকে 2 ভাগ করে ফেলার জন্য। কারণ ভারতের পশ্চিম প্রান্তে পশ্চিম পাকিস্তান, পূর্ব প্রান্তে পূর্ব পাকিস্তানের উপস্থিতি ভারতের জন্য হুমকি স্বরূপ ছিল। কারণ যদি কখনো পাকিস্তানের সাথে তাদের যুদ্ধ লাগতো, তাহলে পূর্ব পাকিস্তানে একটা ফ্রন্ট, পশ্চিম পাকিস্তানে আরেকটা ফ্রন্ট ওপেন হতো। সুতরাং যখন বাংলাদেশে পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন দানা বাঁধতে শুরু করে এবং বাংলাদেশ যখন স্বাধিকার এবং স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ল, তখন ভারত একটা জিনিস উপলব্ধি করেছিল। সেটা হচ্ছে 1947-এ ভারত এবং পাকিস্তান নামক দুটি রাষ্ট্র যে গড়ে উঠেছিল, সেখানে পাকিস্তান রাষ্ট্রটির আইডিয়া কিন্তু এই বাংলাদেশ থেকে এসেছিল। লাহোর রেজুলেশন, শেরে বাংলা একে ফজলুল হক, আপনারা সবাই এই ইতিহাসটা জানেন। সুতরাং ভারত যখন দেখলো যে একটা সুযোগ পাওয়া গিয়েছে, যেখানে বাংলাদেশের যে স্বাধীনতা আন্দোলন আছে সেখানে যদি তারা সহায়তা করতে পারে এবং তারা যদি নিশ্চিত করতে পারে যে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বাধীনতা লাভ করবে, তাহলে তাদের দুইটা লাভ। প্রথম লাভ, পাকিস্তানকে 2 ভাগ করে ফেলা গেল। সুতরাং পাকিস্তানের দিক থেকে কোনো ধরনের হুমকি আসলে শুধুমাত্র পাকিস্তান পশ্চিম ফ্রন্টে পাকিস্তানকে ফেস করতে হবে, বাংলাদেশকে আর ফেস করার প্রয়োজন হবে না। 1। 2 নাম্বার, আপনি যদি লক্ষ্য করেন 1971 সালের অক্টোবর মাসে কুখ্যাত 7 দফা গোলামীর চুক্তি, সেই চুক্তিতে কিন্তু পরিষ্কারভাবে তারা যেটা বলেছিল সেটা হচ্ছে যে শুধুমাত্র মুক্তিযুদ্ধ যারা অংশগ্রহণ করবে তাদের ভেতর থেকে বাংলাদেশের সিভিল সার্ভিসে লোকজনদেরকে নেওয়া হবে এবং বাকি যে অবশিষ্ট কোটা থাকবে সেই কোটা পাকিস্তানের সিভিল সার্ভিসের দুঃখিত ইন্ডিয়ার সিভিল সার্ভিসের অফিসাররা এসে বাংলাদেশে চাকরি করবে। এখনো প্রায় ডক্টর আসিফ নজরুল বলেছিলেন প্রায় 26 লাখ বোধহয় বাংলাদেশে চাকরি করছে। যাই হোক, তো তৃতীয় যে শর্ত ছিল সেটা ছিল যে বাংলাদেশের নিজস্ব কোনো সেনাবাহিনী থাকবে না। সুতরাং ইন্ডিয়ার দ্বিতীয় যে উদ্দেশ্য ছিল 1971-এর আগে, সেটা হচ্ছে আওয়ামী লীগকে যত রকমের সহায়তা দেয়া দরকার সহায়তা দেয়া হবে যেন বাংলাদেশ স্বাধীন হয়। এরপর বাংলাদেশকে আওয়ামী লীগের সহায়তায় শেখ মুজিবকে লেন্দুক দর্জি বানিয়ে বাংলাদেশকেও সিকিমের মতো করে তাদের ম্যাপে নিয়ে যেত। সুতরাং তাদের যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা শেখ মুজিবের মৃত্যুর কারণে থমকে যায়। এই থমকে যাওয়া পরিকল্পনাটি ইন্দিরা গান্ধী দ্রুত আবার রিস্টার্ট এবং রিসেট করেছিলেন এই শেখ হাসিনার পেছনে ইনভেস্টমেন্ট শুরু করে দিয়ে। তো দীর্ঘ 6 বছর শেখ হাসিনাকে শেখানো হয়েছে, ট্রেনিং দেওয়া হয়েছে এবং আপনি যদি লক্ষ্য করেন গত 15 বছরে শেখ হাসিনা বাংলাদেশে ভারতের স্বার্থ রক্ষার জন্য যে সকল চুক্তি করেছে, আমাদের বন্দর তাদের ব্যবহার করার সুযোগ করে দিয়েছে অত্যন্ত স্বল্প খরচে, আমাদের ভেতর দিয়ে ট্রানজিট এবং করিডোরের ব্যবস্থা করে দিয়েছে, আমাদের আদানির সাথে অত্যন্ত অসম একটি বিদ্যুৎ চুক্তি করেছে যেখানে সুলভ মূল্যে কয়লা পাওয়া সম্ভব, কিন্তু তারা নিশ্চিত করেছে যে আদানিরই একটি খনি থেকে কয়লা আসবে এবং আশ্চর্যজনকভাবে এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি বাংলাদেশে অবস্থিত না, এটা ইন্ডিয়াতে অবস্থিত, সেখান থেকে বিদ্যুৎ আসবে আমাদের দেশে। তারপর পাইপলাইন করা হয়েছিল ভারত বাংলাদেশের ভেতর দিয়ে 7 সিস্টার্সে ফুয়েল পাঠানোর জন্য। কক্সবাজার থেকে আগরতলা একটি ইন্টারনেট লাইন সাবমেরিন কেবল থেকে কানেক্ট করার চেষ্টা করা হয়েছিল। মানে বাংলাদেশকে ব্যবচ্ছেদ করে যত রকমের ট্রানজিট করিডোর করা সম্ভব এই সব কিছু করার উদ্দেশ্যে তারা বিশাল ইনভেস্টমেন্ট করেছিল রয়ের মাধ্যমে এই জায়গায়। এবং এ থেকেই বোঝা যায় যে তাদের শেখ হাসিনা প্রীতির কি কারণ। কারণ শেখ হাসিনা নিজেই বলেছেন, তার পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেছিলেন যে ভারত বাংলাদেশের সম্পর্ক
স্বামী এবং স্ত্রীর দাম্পত্য সম্পর্কের মতো। আর শেখ হাসিনা বলেছিলেন যে ভারতকে যা দিয়েছি ভারতটা কখনো ভুলবে না। তো উনি ব্যক্তিগতভাবে ভারতের কাছে কৃতজ্ঞ ছিলেন। সেই প্রেক্ষিতে উনি ভারতকে বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে সর্বপ্রকারের সাহায্য সহযোগিতা দেওয়ার চেষ্টা করেছেন। তো এই এভিডেন্স গুলো থেকে কথা পরিষ্কার যে বাংলাদেশে রাজনীতিতে শেখ হাসিনার চেয়ে প্রিয় আর কোনো নেত্রী এবং আওয়ামী লীগের চেয়ে প্রিয় আর কোনো দল ভারতের কাছে হওয়ার সুযোগই নেই। এবং এখন পর্যন্ত ভারত অ্যাক্টিভলি চেষ্টা করছে ইভেন অন্তর্বর্তীকালীন সরকারকে ইগনোর করে তারা ভাবছে যে নতুন তড়িঘড়ি করি একটি যদি ইলেকশন দেয়া যায় এবং এই ইলেকশনে যদি কোনোভাবে আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করা যায়, তারা তো সেই চেষ্টাই করে যাচ্ছে। আর আপনি আপনার প্রশ্নের দ্বিতীয় অংশে যেটা জিজ্ঞেস করলেন যে অন্য কোনো রাজনৈতিক দলের সাথে মানে ভারতের এই আতাত অথবা ভালো সম্পর্ক কেন গড়ে উঠছে না। আসলে স্বাধীনতার পর থেকে দীর্ঘ সময় আওয়ামী লীগের সাথেই তারা কাজ করেছে। জিয়াউর রহমান ওয়াজ এ ডিফারেন্ট ম্যাটেরিয়াল। ওরা তো ভয়ে ওনাকে সারেন্ডার সেরিমনিতে আনার সাহসই করে নাই। আর জিয়াউর রহমান যখন টেক ওভার করলেন তখন জিয়াউর রহমান ওয়াজ টু পাওয়ারফুল ফর দেম। উনি সার্ক ক্রিয়েট করলেন, ইরান যুদ্ধের মধ্যস্থতা করলেন, ইভেন ভারত পাকিস্তানের ভেতরে যে সমস্যা ছিল সেখানেও উনি মধ্যস্থতা করার চেষ্টা করেছেন। হি ওয়াজ এ ইন্টারন্যাশনাল লিডার এবং স্ট্র্যাটেজিক্যালি উনি জানতেন যে বাংলাদেশের ভূমিকে ভারতের করিডোর অথবা ট্রানজিট হতে দেওয়া যাবে না, অ্যাটলিস্ট ফ্রিতে দেওয়া যাবে না। সুতরাং জিয়াউর রহমানের আমলে তার সাথে আতাত করার দুঃসাহস আসলে ভারতের ছিল না। আর এছাড়া অন্যান্য যে সরকার ছিল তারা তো আসলে ভারতের অনুগত এবং অনুকূল সরকারই ছিল। সুতরাং অন্যান্য সরকারের সাথে আসলে ওভাবে আর সম্পর্ক ডেভেলপ করার প্রয়োজন ছিল না ভারতের। তাদের টার্গেটই ছিল যে একটা নির্দিষ্ট সময় পর পর আওয়ামী লীগকে আবার এবং আবার ফিরিয়ে আনতে হবে এবং যতবার আওয়ামী লীগ ফিরে আসবে আওয়ামী লীগের মাধ্যমে একটু একটু করে স্ট্র্যাটেজিক স্বার্থগুলো নিশ্চিত করতে হবে, যেন বাংলাদেশের ভেতর দিয়ে সেভেন সিস্টার্স এর সাথে একটা স্ট্রং যোগাযোগ নিশ্চিত করা যায় এবং শিলিগুড়ি করিডোর এবং চিকেন নেকের উপরে যে প্রেশার আছে সেটা যেন রিলিজ করা যায়। ধন্যবাদ। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুবই ধরে ধরে বিশ্লেষণ করে বললেন। স্যার আপনি আপনার আলোচনাটা যখন শুরু করেছিলেন তখন আপনি বলছিলেন যে সেই শুরু থেকে একবার ওশালগ্ন থেকেই ভারতের একটা ইন্টেনশন ছিল যে পাকিস্তানকে ফাটল সৃষ্টি করা, মানে তৎকালীন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান তারা ডিভাইডেড হয়েছে। তো আমরা বর্তমান সময় দাঁড়িয়ে একদিকে যখন দেখতে পাচ্ছি যে ভারতের সাথে আমাদের সম্পর্কের একটা ভাটা চলছে, অন্যদিকে আমরা পাকিস্তানের সাথে একটা সম্পর্কের কেমন যেন একটা ইঙ্গিত পাচ্ছি যে বাংলাদেশ পাকিস্তান সুসম্পর্কের একটা ইঙ্গিত পাচ্ছি। আমরা দেখেছি গণমাধ্যমে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বাংলাদেশ হচ্ছে তাদের হারিয়ে যাওয়া ভাই। তাহলে এই যে এই ধরনের বক্তব্যগুলো, এগুলো কি আপনার কাছে মনে হয় যে অদূর ভবিষ্যতে বাংলাদেশ ভারত পাকিস্তান একটা ত্রিমুখী সংকট তৈরি করতে পারে আমাদের জন্য? ধন্যবাদ। বাংলাদেশ পাকিস্তানের মেলায় হারিয়ে যাওয়া ভাই, এই ধরনের কথা, দিজ আর অল রেটোরিক্স টু মি। আমি এই ধরনের কথা রাজনৈতিক কারণে মানে বলা হয়ে থাকে এবং এই ধরনের কথা আমি খুব বেশি পাত্তা দিই না, বিকজ অ্যাকশন উইল টক। ভারতও তো আমাদের সাথে অনেক মানে সুসম্পর্ক, ভাই সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, অনেক ধরনের কথা বলেছে। কিন্তু কার্যত কি হয়েছে? কার্যত ভারত আমাদের সাথে তাদের 54টি নদীর প্রত্যেকটিতে 5,000-এর বেশি ড্যাম স্থাপন করেছে। তারা জানে যে বাংলাদেশ নদীমাতৃক দেশ এবং বাংলাদেশকে বলা হয় ডিফেন্ডার্স প্যারাডাইজ। মানে বাংলাদেশের নদীর কারণে এই জায়গায় বাহিরের কোনো বাহিনী এসে বাংলাদেশকে ঐতিহাসিকভাবে কখনো পরাস্ত করতে পারেনি। সো ভারত দেখলো যে এই ডিফেন্ডার প্যারাডাইস যেটা আছে এটাকে ধ্বংস করার সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে প্রথমে নদীগুলোকে শুকিয়ে ফেলো। এই নদী তো ওদের শক্তি,
তাদের শক্তির উৎস। সুতরাং এই নদীগুলোকেই আগে শুকিয়ে ফেলো, সো দ্যাট নদীই না থাকে। যখন নদী থাকবে না, যখন আমাদের দেশ মরুভূমির মতো শুকনো খটখটে হয়ে যাবে, তখন তাদের অর্জুন ট্যাঙ্ক দাপটের সাথে আমাদের দেশের উপর দিয়ে দৌড়ে যেতে পারবে। সুতরাং মুখে অনেকেই অনেক কিছু বলে ডিপ্লোম্যাসিতে, বাট কাজে প্রকাশ করাটা খুব জরুরি। পাকিস্তান বাংলাদেশের সাথে এখন যে সখ্যতা দেখানোর চেষ্টা করছে, তাতে আমাদের চেয়ে পাকিস্তানের স্বার্থ বেশি। কারণ পাকিস্তান অলরেডি ভারতের কাছে বেশ কিছু সেক্টরে পিছিয়ে গিয়েছে। তো সুতরাং তাদের এই পাওয়ার ব্যালেন্স ক্রিয়েট করার জন্য একদিকে চীনের সাথে তারা যেমন খুব সখ্যতা রেখেছে, চীনের সাথে সখ্যতার কারণে তারা চীনের সাথে যৌথভাবে বিমান যুদ্ধ বিমান তৈরি করছে, কিনজাল ক্ষেপণাস্ত্র তৈরির প্রজেক্ট ওদের আছে। বাট একই সাথে তারা তো অবশ্যই চাইবে যে বাংলাদেশের সঙ্গে যদি ফ্রেন্ডশিপটা আবার রিভাইভ করা যায়, তাহলে ভারতকে কিন্তু আরো একটা দিক থেকে চেপে ধরা যাবে। কারণ ভারতের জন্য বাংলাদেশের অবস্থান অত্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। আপনি জেনারেল দিলীপ, ভারতীয় জেনারেল যিনি সেনাপ্রধান, তার বক্তব্যেও আপনি দেখবেন যে উনি রিপিটেডলি এই কথা বলেছে যে কৌশলগতভাবে বাংলাদেশের জন্য ইন্ডিয়া এবং ইন্ডিয়ার জন্য বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এইখানে যদি কোনো ধরনের যুদ্ধাবস্থা তৈরি হয়, তাহলে এটা দুই দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে। তো ইন্ডিয়া যখন আমাদের সঙ্গে এই ধরনের বৈরী আচরণ শুরু করেছে, সুতরাং সাথে সাথে সেই সুযোগটা পাকিস্তান লুফে নিয়েছে, এবং এই পাকিস্তান এই সুযোগ লুফে নিয়ে তারা চেষ্টা করছে ন্যাচারালি প্রথমে তারা ইকোনমিক এবং কমার্শিয়াল যে টাইজ গুলো আছে, অর্থনৈতিক যে সুযোগগুলো আছে, সেগুলো উন্নত করার চেষ্টা করছে। বাংলাদেশের জিডিপি পাকিস্তানের চেয়ে হায়ার, সুতরাং বাংলাদেশ এখানে কিন্তু ডমিনেটিং পজিশনে আছে, দর কষাকষি করার সুযোগ বাংলাদেশের আছে। বাংলাদেশ ইন্ডিয়া ব্যতী রেখে বিকল্প অন্যান্য যে উৎস আছে, বায়ার আছে, তার ভিতরে পাকিস্তান একটি। সুতরাং পাকিস্তান যেহেতু আগ্রহ দেখাচ্ছে, বাংলাদেশে পাকিস্তানের কমার্স চেম্বার অফ কমার্সের টিম এসছে, আগামী মাসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসছে, উই মাস্ট ওয়েলকাম। বাট আপনি একই সাথে একটা জিনিস অবশ্যই লক্ষ্য করে থাকবেন, সেটা হচ্ছে যে পাকিস্তান যখন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করছে, সাথে সাথে আপনি দেখেন ইন্ডিয়া কিন্তু আফগানিস্তানের সাথে রিলেশন ডেভেলপ করার চেষ্টা করছে, কারণ পাকিস্তানের ওই পাশে আছে আফগানিস্তান। সুতরাং এইটা চাণক্যর খুব পুরাতন থিওরি, বন্ধুর শত্রু আমার বন্ধু, বন্ধুর বন্ধু আমার শত্রু। সো পাকিস্তানকে কাউন্টার করার জন্য ইন্ডিয়া অলরেডি লঞ্চ করেছে আফগানিস্তানের সাথে তাদের রিলেশন ইমপ্রুভ করার প্রচেষ্টা। সুতরাং আমি অফকোর্স পাকিস্তান যে বাংলাদেশের সাথে রিলেশন ডেভেলপ করার চেষ্টা করছে, তাতে তাদের স্বার্থ খুব পরিষ্কারভাবে দেখতে পাই। বাংলাদেশের দিক থেকে এখানে আপত্তি করার খুব একটা কারণ নাই, কারণ ইন্ডিয়া যেভাবে শাঁসি দিয়ে আমাদের প্রথমে চেষ্টা করছে মিডিয়া দিয়ে আমাদেরকে কুপোকাত করার জন্য, তারপর চেষ্টা করছে সীমান্তে আমাদের সাথে ঝামেলা করে কুপোকাত করার জন্য, নদীগুলো সব শুকিয়ে ফেলার চেষ্টা করছে। আমাদের ইন্ডিয়ার সাথে যে ইকোনমিক রিলেশন আছে, এখানে 2023-24 প্রায় 18 বিলিয়ন ইউএস ডলারের ব্যবসা হয়েছে, যেখানে বাংলাদেশ অনলি 4 বিলিয়নের কাছাকাছি অথবা 4 বিলিয়নের কম করতে পেরেছে। সো এখানে একটা ট্রেড ডেফিসিট আছে, বাণিজ্য পার্থক্য আছে। সো এছাড়াও তারা রয়ের মাধ্যমে এবং অন্যান্য যতগুলো লাইন অফ অপারেশন পরিচালনা করা সম্ভব বাংলাদেশকে দমানোর জন্য এবং এই অন্তর্বর্তী সরকারকে হটানোর জন্য, তারা সেই সকল প্রচেষ্টা করে যাচ্ছে। তো এইরকম পরিস্থিতিতে পাকিস্তান যে পজিটিভ ইন্টেন্ট দেখাচ্ছে, উই মাস্ট ওয়েলকাম দ্যাট। বাট পাকিস্তানের কাছ থেকে আসলে আমরা কি ধরনের নিশ্চয়তা পাবো, সেটা ভাববারও সুযোগ আছে। পাকিস্তান কি আমাদের সাথে ওই ধরনের চুক্তি করতে রাজি হবে যে ধরনের চুক্তি ভারতের সাথে ভুটানের আছে?
ভুটানকে যদি কেউ আক্রমণ করার চেষ্টা করে তাহলে ভারত তার সেনাবাহিনী দিয়ে ভুটানকে রক্ষা করবে। পাকিস্তান কি আমাদের সাথে ওইরকম কোনো চুক্তি করতে রাজি হবে যে ভারত যদি কখনো আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করে তাহলে সে সামরিক শক্তি দিয়ে আমাদের সহায়তা করবে এবং প্রয়োজনে ভারতকে আক্রমণ করবে? যদি করে তাহলে আমি ধরে নিব যে হ্যাঁ, তাদের সেই হারিয়ে যাওয়া ভাইয়ের যে রেটরিকটা তারা দেওয়ার চেষ্টা করছে, এটা একটা প্রমাণ তখন পাওয়া যায়। ধন্যবাদ। স্যার আপনাকে ধন্যবাদ। আপনার এই উত্তর খুবই স্পষ্ট ছিল এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যারা আমাদের সাথে যুক্ত রয়েছে প্রত্যেকে আপনার আলোচনা শুনে অত্যন্ত মুগ্ধ এবং বিমুগ্ধ বলতে পারি অভিভূত হয়ে যাচ্ছে আলোচনা শুনে। আমরা আশা করছি আমাদের ধন্যবাদ। পরবর্তী যে আলোচনাগুলো আছে সেগুলো আরো বেশি ইন্টারেস্টিং এবং সো মাচ ইনফরমেটিভ। সো আমাদের সাথেই থাকুন শেষ পর্যন্ত। আমার বেশ কিছু সম্পূরক প্রশ্ন ছিল যেগুলোর উত্তর আপনি আপনার আলোচনার মধ্যে দিয়ে দিয়েছেন। খুবই দারুণ। থ্যাংক ইউ। হ্যাঁ, হ্যাঁ। এবার যে বিষয়টা স্যার জানবো আরকি সেটা হচ্ছে আপনি এটা স্পষ্ট করে দিয়েছেন যে ভারত চীনের সাথে কৌশলগত সম্পর্ক বজায় রাখার জন্য বাংলাদেশকে কিন্তু এক ধরনের ব্যবহার করছে। যেটা পাকিস্তানও করার চেষ্টা করেছে। সেজন্য হারিয়ে যাওয়া ভাই, কেউ আবার স্বামী-স্ত্রীর সম্পর্ক করতেও দ্বিধা করছে না। সেটা খুবই পলিটিক্যালি খুবই ইন্টারেস্টিং কিছু টার্ম হিসেবে আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। স্যার এখন যে বিষয়টা জানবো সেটা হচ্ছে বাংলাদেশ কি সেভেন সিস্টার্স চীন এবং ভারতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বাফার জোন হিসেবে গড়ে উঠতে পারে কিনা? সেভেন সিস্টার্স চীন এবং ভারতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাফার জোন হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা আদৌ কি আছে কিনা স্যার? ওকে, ভারত এবং চীনের মাঝখানে আপনি বলছেন, রাইট? জি, সেভেন সিস্টার্স চীন এবং ভারত। ওকে, বাফার মানে কি? বাফার মানে হচ্ছে যে দুই দিক থেকে প্রেসার আসতেছে, মাঝখানে একটা এলিমেন্ট, যে এলিমেন্টটা দুই দিকের প্রেসারটাকে ডিনাই করছে, রাইট? সো এটাকে বলে বাফার। একটা নিউট্রালিটির একটা ব্যাপার থাকে। বাংলাদেশের পক্ষে বাফার স্টেট হওয়ার আসলে সুযোগ নাই, স্পেশালি ইন্ডিয়ান হেজেমনি যেভাবে চলছে, আধিপত্যবাদ যেভাবে চলছে, তার প্রেক্ষিতে এটা সম্ভব না। আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই 1962 সালের কথা। চীনের সাথে ভারত কাল্টিভাল্টি শুরু করে দিয়েছিল। সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, কাল্টিভাল্টি, বিকজ আমার কাছে মনে হয় আমি যেহেতু পলিটিশিয়ান না, এবং এটা যেহেতু লাইভ, লেটস হ্যাভ সাম লাইটার পার্ট। তো 1962 সালে চীন করলো কি, দুই দিক থেকে আক্রমণ করলো ভারতকে। একটা আক্রমণ করলো আকসাই চীনের দিক দিয়ে, যেটা হচ্ছে কাশ্মীরে, আর আরেকটা আক্রমণ করলো অরুণাচলের দিক থেকে। দুই দিক থেকে আক্রান্ত হওয়ার পরে মানে 1962 সালের অক্টোবরের 20 তারিখে চীন আক্রমণ করেছিল, এবং ভারত ওখানে মার খেতে 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 এই পরিমাণ পিছাইছে যে 43,000 স্কোয়ার কিলোমিটার জায়গা চীনের কাছে হাতছাড়া হয়ে গেছে। তারপর নভেম্বরের 20 তারিখে চীন বললো ঠিক আছে, অনেক মাইট দিছি, এবার একটু রেস্ট দেই, এবং তারা তখন সিজফায়ার দিল। ওরা বললো ঠিক আছে, দখল করে ফেলছিলাম অনেক দূর, অনেকটুকু ছেড়ে দিয়ে এসে তারা আবার পিছিয়ে গেল। এবং ওই দিন আমি ব্যারিস্টার ফুয়াদের একটা কথা শুনতেছিলাম, এটা আমি পড়ি নাই, এটা আমি ওনার কাছ থেকে রেফার করছি, যে এই যে 1962 সালে চীনের হাতে এই বেধড়ক মায়ের খাওয়ার পর নেহেরু একটা ট্রমাতে চলে গেলেন, এবং 2 বছরের মাথায় উনি মারা গেলেন। তো এই জন্য নাকি অনেকে বলে হু কিল্ড নেহেরু, অ্যান্ড ইন্ডিয়ানরা বলে চায়না কিল্ড নেহেরু। তো যাই হোক, তো চায়নার সাথে ভারতের যে সম্পর্ক, ওই জায়গায় তো বাফার হওয়ার চান্স নাই। চায়না তো একেবারে পরিষ্কার অ্যাডভান্টেজে আগে আছে, মানে চায়না ইজ দ্য বস ইন দিস গেম। আর আমাদের সাথে চায়নার খুব ভালো সম্পর্ক আছে, এবং এই সম্পর্ককে আরো উন্নীত করতে হবে। তো আমি বলবো যে বাংলাদেশকে ভারত এবং চীনের মাঝখানে বাফার হওয়ার দরকার নাই, বরং বাংলাদেশ ক্যান বি এ ভেরি অ্যাক্টিভ প্লেয়ার, অ্যাক্টর হতে পারে এই জায়গায় কাউন্টার ব্যালেন্স করার জন্য। ওকে, চীনের সাথে তো রিলেশন আমাদের এমনিতেই ভালো, ভারত যদি বেয়াদবি বন্ধ করে আর তারা যদি আদব এবং লেহাজের সাথে আমাদের সাথে চলার চেষ্টা করে, যদি তারা স্বীকার করে যে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, শেখ হাসিনা বাংলাদেশের মুখ্যমন্ত্রী ছিলেন না, উনি একটা স্বাধীন দেশের প্রধানমন্ত্রী ছিলেন, এবং তারা যদি চিন্তা করে থাকে
এবং তারা যদি বিশ্বাস করে যে বাংলাদেশকে হায়দ্রাবাদ অথবা সিকিম প্রেসক্রিপশন দিয়ে ভারতের প্রদেশ হিসেবে নেয়ার আদৌ সম্ভব না, বাংলাদেশের 20 কোটি 16 কোটি 20 কোটি মানুষ সেটা কখনোই মেনে নিবে না, বিস্ফোরণের মতো তারা ছুটে যাবে দিল্লির দিকে। সুতরাং অনলি দেন বাংলাদেশ কিন্তু একই সাথে ইন্ডিয়ার সাথেও সম্মানজনক রিলেশন এনশিওর করতে পারবে। এবং অফকোর্স তখন বাংলাদেশ, ইন্ডিয়া এবং চীন দুজনকেই ব্যালেন্স এনে দিতে পারবে। কারণ অরুণাচলে যে ধাক্কা একবার ইন্ডিয়া পেয়েছে চীনের কাছ থেকে, সে তো চাইবেই যে বাংলাদেশকে যদি হাতে রাখা যায় তাহলে বাংলাদেশকে লঞ্চিং প্যাড হিসেবে ব্যবহার করে আবার যদি কখনো চীন আক্রমণ করার চেষ্টা করে অরুণাচলের দিকে, নর্থ ইস্ট বর্ডারে তাদের, তাহলে দে উইল ট্রাই টু have Bangladesh as their ally and try to counter that. But ভারত যেভাবে চাচ্ছে যে ছলে বলে কৌশলে বাংলাদেশের ভেতর দিয়ে তাদের ট্রানজিট এবং করিডোর ইনশিওর করার চেষ্টা করবে, ওভাবে তো আসলে হয় না। ইন্টারন্যাশনাল কমিউনিটি এটা মেনে নিবে না এবং বাংলাদেশের জনগণ কখনোই এটা মেনে নিবে না। বাংলাদেশ যখন সেই প্রাচীনকালে 16টি জনপদ ছিল, তার ভিতরে অনেকগুলো জনপদ তো বাংলাদেশের ভেতরে ছিল, পুন্ড্র, রারো, তারপর গৌর, হরিকেল, এগুলো তো সব আমাদের এখানেই ছিল। তো মানে ওরা বারবার যে ভুলটা করছে সেটা হচ্ছে যে বাংলাকে ওরা খুব হালকা ভাবে নেওয়ার চেষ্টা করছে। বারবার এই শিক্ষা পাচ্ছে যে হালকা ভাবে নিয়ে আসলে লাভ নেই। ধন্যবাদ। স্যার আপনাকে ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তরের মাধ্যমে আমরা প্রশ্নটি একেবারে ক্লিয়ার হয়েছে। আমরা স্ক্রিনে খুবই প্রাসঙ্গিক কিছু প্রশ্ন দেখতে পেয়েছি। আমাদেরকে প্রশ্ন করেছেন রিদওয়ান আহমেদ, যিনি বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। উনি সীমান্ত যে উত্তেজনা আছে সেই বিষয়ে উনি প্রশ্ন করেছেন। স্যার আমরা দেখেছি যে অনেক আগে থেকেই বাংলাদেশের যে সীমান্ত রয়েছে সেখানে ভারতের এক প্রকার, ভারতের যে বিএসএফ রয়েছে তাদের হচ্ছে এক প্রকার উত্তেজনামূলক কর্মকাণ্ড চলমান আছে এবং সেটা সম্প্রতি আমরা আরো বেশি আকারে দেখতে পাচ্ছি। তো এই ক্ষেত্রে বাংলাদেশের যে সীমান্ত উত্তেজনা রয়েছে বিএসএফ এবং বিজিবি, এর পিছনের মূল কারণগুলো কি এবং বাংলাদেশ কি এক প্রকার নীরব হয়ে সে বিএসএফ এর যে হত্যাকাণ্ড আছে সেগুলোকে সহ্য করছেন? এটা কি বাংলাদেশের জন্য একটা দুর্বলতার বহিঃপ্রকাশ কিনা? আপনি কিভাবে দেখছেন বিষয়টা? কারণ বাংলাদেশের কোনো অ্যাকশন তো আজ পর্যন্ত আমরা সেভাবে চোখে দেখিনি। দুষ্ট লোকজন মজা করে বলে যে ভারতীয়রা গরুকে অনেক পছন্দ করে, গরুকে মাতা ভাবে, গরুর মানে ইউরিন তারা মানে কোলা হিসেবে খেতে খুব পছন্দ করে। তো বাংলাদেশের গরু চোরা কারবারি যারা আছে তারা নাকি গিয়ে তাদের গরু চুরি করে নিয়ে আসে, সেই জন্য ভারত সীমান্তে খুব উত্তেজনা দেখায়। এটা এটা হচ্ছে মজা করে অনেকে বলে, বাট বাস্তবতা ভিন্ন। কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে যে বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত প্রায় 4156 কিলোমিটার লম্বা এবং এই সীমান্তে পৃথিবীর 5ম দীর্ঘ সীমান্ত। এবার আসি ভারতীয় বিএসএফ এর ব্যাপারে। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় সম্ভবত এই বিএসএফ এর জন্ম হয়েছিল বর্ডার গার্ড দেওয়ার জন্য। খুব পুরাতন একটা বাহিনী। কিন্তু সমস্যা হচ্ছে যে এই বাহিনীটা এখন পুরা পৃথিবীতে কসাই বাহিনী নামে পরিচিত। কসাই বিএসএফ। কসাই বিএসএফ কেন? কারণ 2020 সাল থেকে আপনি যদি হিসাব করেন, আপনি দেখবেন যে প্রায় 500-র বেশি বাংলাদেশিকে তারা সীমান্তে হত্যা করেছে। এটা পৃথিবীর আর কোথাও এই উদাহরণটা পাবেন না। একটা মানুষ সীমান্ত অতিক্রম করে লুকিয়ে লুকিয়ে কিসের জন্য? মেবি হয়তো চোরাকারবারি হবে। ওরা পুরো সীমান্ত জুড়ে ফেন্সিডিলের ফ্যাক্টরি বসায় রাখছে আর বাংলাদেশ থেকে ওরা এগুলো আনার জন্য যায়। তো ওরা ফেন্সিডিলের ফ্যাক্টরি গুলো তুলে দিক, সীমান্তের মানে 10 কিলোমিটারের ভিতরে কোনো ফেন্সিডিল ফ্যাক্টরি রাখবে না, ওরা ইনশিওর করুক। তো মানে দুষ্টামিটা তো ওরাই করছে। আবার এদিক থেকে যখন চোরাকারবারি করার জন্য ওখানে যাচ্ছে তখন তারা করছে কি, সীমান্তে দেখা মাত্র গুলি করে মেরে ফেলতেছে। আপনি চিন্তা করেন 500 লোক মারা গেছে। 2020 সালে এক বছরে 45 জনকে গুলি করে মারছে। 2020 সালে তো শেখ হাসিনা সরকার ছিল, কই প্রতিবাদ করছে? কোনো প্রতিবাদ করেনি।
মিল নিলাম, মানে একসাথে মিলেমিশে এই সীমান্তে বাঙালিদেরকে হত্যা করার যে চেষ্টা। এখন অনেকেই বলবে যে সীমান্তে ভারতের কসাই বিএসএফ বাহিনী আহ এত উগ্র কেন? এর মেইন কারণ হচ্ছে তাদের হিন্দুত্ববাদ যেটা আছে এটা অত্যন্ত উগ্র। আরএসএস যে আছে উগ্র হিন্দুত্ববাদের ধারক বাহক এবং প্রচারক। তো তারা কন্টিনিউয়াসলি বিএসএফ কে ব্রেন ওয়াশ করে এবং তাদেরকে ব্রেন ওয়াশ করে করে মুসলমানদের বিরুদ্ধে উস্কে দিচ্ছে। আপনি ভারতের ভেতরে চিন্তা করেন, বাবরি মসজিদ যখন ধ্বংস করা হয় তখন 2000-এর বেশি মুসলমান মারা গিয়েছে। রিসেন্টলি একটা মসজিদের কেসে 4 জন মুসলমানকে তারা পিটিয়ে মেরে ফেলেছে। এবং আপনি যদি ইন্টারন্যাশনাল নিউজ ফলো করেন তাহলে ভারতের মুসলমান যারা আছে তাদেরকে কি ভয়ানক ভাবে তারা নিপীড়ন করছে, এটা তো আমরা সবাই জানি। এবং পৃথিবীতে হাস্যকর কথাবার্তা আছে যে কোথাও কোনো দেশ মাটির নিচে তেল পায়, কোনো দেশ গ্যাস পায়, কোনো দেশ হীরা পায়, কোনো দেশ সোনা পায়, আর ভারত পায় মসজিদের নিচে মন্দির। সুতরাং এই যে ওদের ভেতরে, রাষ্ট্রের ভেতরে যে উগ্রবাদ এবং টেরোরিজমটা আছে, এই টেরোরিজমটা সীমান্তে চলে আসে। তারা যখন দেখে যে এই টেরোরিজমের কারণে তাদের ভিতরে, তাদের মন এবং মানসিকতায় এই উগ্রবাদটা চলে আসে এবং তারা সীমান্তে যখন কোনো বাংলাদেশিকে দেখতে পায় তখন তারা গুলি করতে দ্বিধা করে। সুতরাং এই পরিপ্রেক্ষিতে আপনি যেটা জানতে চাইলেন যে এই দুই দেশের যে সীমান্ত পরিস্থিতি, এই পরিস্থিতি কেন এত হাইটেন্ড হয়ে গেল। বাংলাদেশ থেকে মানে ইন্ডিয়া তো ইউএস আমেরিকা না, এখন তো উন্মুক্ত জায়গায় টয়লেট করে। তো বাংলাদেশ থেকে তো কেউ মাইগ্রেশনের জন্য ইন্ডিয়াতে যাচ্ছে না। ইন্ডিয়ান 26 লাখ অবৈধ মানে লোকজন বাংলাদেশে এসে চাকরি করার চেষ্টা করছে। বাঙালিরা ইন্ডিয়াতে শুধুমাত্র যায় হচ্ছে চিকিৎসা করার জন্য, অথবা কলকাতায় তাদের পুরাতন আত্মীয় স্বজন আছে তাদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য। আর সামান্য কিছু চোরা কারবারি জিনিসপত্র যেগুলো আছে এগুলা ওখানে হয়। এই কারণে কি বেড়া দেওয়া লাগে? এই কারণে কি কাটাতারের বেড়া দেওয়ার প্রয়োজন আছে? মুখে তো বলতেছে বন্ধু বন্ধু, হাজবেন্ড ওয়াইফ দাম্পত্য সম্পর্ক, আর মাঝখান দিয়ে মনে করেন যে 4156 কিলোমিটারের ভিতরে অনলি 800 কিলোমিটার বাকি, বাকি পুরোটা কাটাতারের বেড়া দিয়ে দিচ্ছে। আর আমাদেরকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সিদাক্সিন খাওয়ায় ঘুম পাড়ায় রাখছে। ফেলানির লাশ যখন কাটাতারের বেড়ায় ঝুলছিল তখন বাংলাদেশের বিবেকবান যারা ছিল তারা কেউ জিজ্ঞেস করে নাই যে কাটাতারের বেড়া কেন এবং কেন সেখানে একজন বাংলাদেশি ঝুলবে। সুতরাং ভারত অত্যন্ত তটস্থ থাকে, কারণ এখন পর্যন্ত 3টা যুদ্ধে তারা হারছে। একটা হচ্ছে 1962 সালের চীনের সাথে সাইনো ইন্ডিয়া ওয়ার, 1947-48 সালে কাশ্মীরের ওখানে পাকিস্তানের সাথে ইন্ডিয়া পাকিস্তান ওয়ার 1, ফার্স্ট ইন্ডিয়া পাকিস্তান ওয়ারে একবার হেরেছে এবং গিলগিটিস্তান এবং আজাদ কাশ্মীর হারিয়ে ফেলেছে। মানে পাকিস্তান যে দখল করছে আর এটা ফেরত নিতে পারেনি আজ পর্যন্ত। আর হচ্ছে 1965 সালে সেকেন্ড ইন্ডিয়া পাকিস্তান ওয়ার, সেই যুদ্ধেও কিন্তু মানে গোহারা হেরেছে তারা। সুতরাং এই 3টা যুদ্ধ যদি আপনি পর্যালোচনা করেন, 3টাই হচ্ছে সীমান্ত নিয়ে যুদ্ধ। সুতরাং বাংলাদেশের উপরে তারা ওই যে ওখানে যে মার খেয়ে আসছে, ওখানে যে লজ্জা, ওখানে যে মানে পুরো বিশ্বের কাছে যে তাদের প্যান খুলে গেছে, তার প্রতিশোধটা নেওয়ার চেষ্টা করে তারা বাংলাদেশের সীমান্তে। এটা কমপ্লেক্স, এটা খুবই কমপ্লেক্স থেকে তারা এটা করে। ডু ইউ থিঙ্ক এই বিএসএফ চাইনিজ সীমান্তে এরকম করতে পারে? ডু ইউ থিঙ্ক এই বিএসএফ পাকিস্তান সীমান্তে এসব করতে পারে? পারে না, পারে শুধু একমাত্র বাংলাদেশ সীমান্তে। সুতরাং এই জিনিস তাদের হেজিমনি যতদিন বন্ধ না হবে ততদিন পর্যন্ত সীমান্তে আমার ধারণা খুব সহজেই কোনো সুসংবাদ আপনি শুনতে পাবেন না। ধন্যবাদ। স্যার আপনাকে ধন্যবাদ। আমরা আমাদের আলোচনা একেবারে খুব ভালো মতো জমে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি যারা আমাদের সাথে যুক্ত আছেন ইতিমধ্যে তারা খুবই চমৎকার চমৎকার রেলিভেন্ট প্রশ্ন করছেন। সবগুলো প্রশ্নের উত্তরই আমরা শেষ পর্যায়ে নেওয়ার চেষ্টা করব। তবে আমি একটা প্রাসঙ্গিক বিষয় প্রশ্ন করতে চাই, সেটা স্ক্রিপ্টেড এবং হচ্ছে আমাদের কমেন্টও আছে পার্বত্য চট্টগ্রাম প্রসঙ্গে। পার্বত্য চট্টগ্রাম নিয়ে 2টা প্রশ্ন আছে, বাট যে প্রশ্নটা আমি জানতে চাইবো সেটা হচ্ছে আমরা শুনতে পাচ্ছি বা আমরা অনেক ক্ষেত্রে আমরা এরকম কিছু দেখতে পাচ্ছি যে 7 সিস্টার এবং বাংলাদেশের চট্টগ্রাম নিয়ে আলাদা একটি খ্রিস্টান রাষ্ট্রের কথা প্রায় সময় ঘুরপাক খায় আমাদের চারপাশে। এটার কি আদৌ কোনো ভিত্তি আছে কিনা, নাকি ভিত্তিহীন কথাটাই ঘুরপাক খাচ্ছে স্যার?
এটা নিয়ে আসলে কংক্রিটলি কিছু বলা মুশকিল, কারণ এটার প্রথম দাবি করেছিল শেখ হাসিনা। এটার প্রথম দাবি করেছিলেন শেখ হাসিনা। উনি বলেছিলেন যে বাংলাদেশ এবং মায়ানমারের কিছু অংশ নিয়ে নাকি একটা খ্রিস্টান কান্ট্রি করার চেষ্টা করা হচ্ছে, এবং এটা উনি করেছিলেন, বলেছিলেন ইউএস এর এগেইনস্টে। যখন যে সেন্ট মার্টিনস নিয়ে যাবে ওই টাইপের কথাবার্তা বলছিলেন, তারপরে বলছিলেন যে ইউএসএ না গেলে কি হয়, মানে এগুলা যখন বলছিলেন তখন উনি প্রথম এই কথাটা বলেছিলেন যে মায়ানমার এবং বাংলাদেশের কিছু অংশ নিয়ে নাকি একটা খ্রিস্টান কান্ট্রি করার কথা চলছে। আবার অনেকে বলছে যে ইউএসএ নাকি এই জায়গায় হেল্প করছে, কারণ আসলেও কিন্তু সেভেন সিস্টার্স এর কিছু এরিয়া আছে, যেমন কুকি, চীন, এরা কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বী। সো তাদেরকে নিয়ে একটা রাষ্ট্র করার ব্যাপারে একটা কথা ছিল, এবং এটা আমার মনে হয় শেখ হাসিনার একটা প্রোপাগান্ডা। এটা উনি চেষ্টা করেছিলেন ইউএস এর এগেইনস্টে প্রোপাগান্ডা খেলতে। আসলে যেটা হয়েছে যে খেলেন আন্ডার-19-এ, এখন মনে করেন যে ওই ব্রেটলির বলে ছক্কা মারার চেষ্টা করছিলেন, ওইরকম হয়ে গেছে ব্যাপারটা আর কি। যে ইউএস এর এগেইনস্টে উনি অ্যালিগেশন তুলে দিলেন যে ইউএসএ নাকি এখানে একটা খ্রিস্টান কান্ট্রি করবে। বাট আপনি বাস্তবতা বোঝার চেষ্টা করেন। বাস্তবতা হচ্ছে যে এখানে 3টা কান্ট্রি জড়িত, একটা হচ্ছে মিয়ানমার, একটা হচ্ছে বাংলাদেশ, আর একটা হচ্ছে ইন্ডিয়া। 3টা কান্ট্রির স্বার্থের এগেইনস্টে গিয়ে একটা নতুন কান্ট্রি ওখানে করাটা আসলে কতটা সম্ভব, কারণ 3টা কান্ট্রি তো এখানে ট্রাকশন দিবে। তো 3টা কান্ট্রির এই প্রেশারকে নালিফাই করে ওখানে আপনি একটা নতুন কান্ট্রি ক্রিয়েট করবেন, এটা আসলে আমার কাছে খুব একটা যৌক্তিক বলে মনে হয় না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা ডিপ্লোম্যাটিক ম্যানুভার অথবা ইন্টারন্যাশনাল যে ইন্ডেক্স গুলা দেখি অথবা যে সাইন সিমটমস দেখি, ওখানেও আমি ওরকম কিছু দেখতে পাচ্ছি না। একটা নতুন কান্ট্রি হতে সময় লাগে। শেখ হাসিনা যেরকম ভাবে বলছিলেন যে ইস্ট তিমুরের মতো করে এখানে আরেকটা খ্রিস্টান কান্ট্রি করবে, ইস্ট তিমুরের হিস্ট্রি দেখেন তো, যে সকালবেলা যুদ্ধ লাগছে, বিকালবেলা মানে ইস্ট তিমুর পয়দা হয়ে গেছে, ব্যাপার তো এরকম না। তো এখানে আসলে এগুলার সাইন সিমটম থাকে। আমি সাউথ সুদানের স্বাধীনতার সময় ওই দেশটাতে ছিলাম শান্তিরক্ষী হিসেবে, আমি দেখেছি 70 বছর সুদানের সাথে যুদ্ধ করেছে। 2005 সালে কম্প্রিহেন্সিভ পিস ট্রিটি হয়েছে ইউএন এর মধ্যস্থতায়, এবং সেখানে বলা ছিল যে 2005 সাল থেকে ইউএন অবজার্ভ করবে, এবং 2010 সালে এসে তারা নির্বাচনের প্রস্তুতি নিবে, এবং 2011 সালে একটা গণভোট হবে। ওই গণভোটের মাধ্যমে নির্ধারিত হবে যে সাউথ সুদান মানে মেইন সুদানের সাথে থাকতে চায় না আলাদা হবে। দেন তারা ভোট দিল, ভোট দেওয়ার পর পুরা বিশ্ব একমত হলো, এবং তারপরে সাউথ সুদান নামে নতুন একটি রাষ্ট্র গড়ে উঠলো। তো প্রায় 10 বছর ধরে তো ইন্ডিকেশন ছিল যে এটা একটা নতুন কান্ট্রি হতে যাচ্ছে। আপনি কি এই সেভেন সিস্টার্স এর ভিতরে ওরকম কোনো ইন্ডিকেশন পাচ্ছেন এখানে নতুন কোনো কান্ট্রি হওয়ার জন্য সামথিং ইজ কুকিং? আমি অন্তত দেখতে পাচ্ছি না। যদি কেউ মানে এটা আজ করতে পারেন, কারো কাছে ক্রেডিবল কোনো ইনফরমেশন থাকে, তাহলে অফকোর্স আমার সাথে শেয়ার করবেন। আই উইল ট্রাই টু রিভাইজ মাই আন্ডারস্ট্যান্ডিং। বাট সোফার আমার যে রিডিং এবং নলেজ যতটুকু আছে তার প্রেক্ষিতে আই ডোন্ট সি দেয়ার ইজ এ চান্স, এক্সেপ্ট এটা একটা প্রোপাগান্ডা ছিল ওই ফ্যাসিস্ট রানী শেখ হাসিনার, এবং এটা উনি ইচ্ছাকৃতভাবে করেছিলেন যাতে আরো কিছু টাকা এই ঘোলা জলে বাইরে পাচার করে দিতে পারেন। দ্যাটস অল। থ্যাংক ইউ। স্যার ধন্যবাদ। পার্বত্য চট্টগ্রাম প্রসঙ্গে আরেকটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। আমার কাছে মনে হয় এই প্রশ্নটা যদি আমরা এখন না নিই তাহলে প্রশ্নটা হারিয়ে যেতে পারে। সেটা হচ্ছে রিদওয়ান আহমেদ কমেন্ট করেছেন। তিনি বলেছেন পার্বত্য চট্টগ্রামে পাহাড়িরা বহু বছর যাবৎ সেনা হটানোর জন্য তারা এক প্রকার সংগ্রাম করে যাচ্ছেন। আমরা তো সমতলে সেরকম সেনা ঘাঁটি দেখতে পাই না, তার পার্বত্য চট্টগ্রামে কেন সেনা ঘাঁটি থাকতে হবে? রেজওয়ান ভাই প্রশ্ন করেছে, রাইট? জি, ওকে। থ্যাংক ইউ রেজওয়ান ভাই, খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন আপনি। তো আমাদেরকে এই ঘটনাটা বুঝতে হলে একটু পেছন থেকে আসতে হবে এই জিনিসটা বোঝার জন্য। দেখেন, পার্বত্য চট্টগ্রামে যারা আছেন এখন, এটার মানে হিস্টোরিক ব্যাকগ্রাউন্ডটা আমার মনে হয় যে একটু আমাদের রিভিজিট করতে হবে। রিভিজিট করলে আমরা বুঝতে পারবো। চাকমারা ছিলেন আরাকান রাজদরবারের করণিক ক্লার্ক। সেখান থেকে তারা একটা দল এসে পার্বত্য চট্টগ্রামে মানে ঘাঁটি গাড়ে। পার্বত্য চট্টগ্রাম মানে শুরুতে কিন্তু বাঙালিদেরই
এলাকা ছিল, অফকোর্স বাঙালিদের এলাকা ভাই, আমার বাড়ি কিশোরগঞ্জ। তো আমি কিশোরগঞ্জের আদি সন্তান না, আমি তো ওখানকার আদি সন্তানই, আমার তো আর রুট নাই অন্য কোথাও। আমার দাদা নানা তারও আগে যদি যান আপনি, সবার কিশোরগঞ্জেরই রুট। তা আমি হচ্ছি ওখানকার সান অফ দ্য সয়েল। তো আমি তো মাইগ্রেট করে আসি নাই, চাকমারা মাইগ্রেট করে আসছে এই জায়গায়। এই যারা অন্যান্য উপজাতীয় আছেন তাদের আপনি রুট দেখতে যান, তাহলে আপনি খুঁজে পাবেন যে তারা আসলে বিভিন্ন জায়গা থেকে মাইগ্রেট করে এখানে এসছে, এসে তারপরে এখানে ইয়ে করেছে, মানে বসতি তৈরি করেছে। এখন যখন ফার্স্ট ব্রিটিশরা এখানে আসলো, ব্রিটিশরা আসার পরে তারা দেখলো যে এটা একটা দুর্গম এলাকা, সুতরাং তারা বললো যে ঠিক আছে, এই এলাকা আমাদের দখলে নেওয়ার দরকার নাই, এবং এখানকার যারা ট্রাইব আছে তাদের আসলে দেওয়ার মতো অত ট্যাক্স ক্যাপাবিলিটি নাই, তারা কার্পাস তুলে নিত এদের কাছ থেকে ট্যাক্স হিসাবে, ইফ আই এম নট রং। তো এরপরে যেটা হলো যে যখন ভারত পাকিস্তান 1947 সালে আলাদা হওয়ার পরিকল্পনা করা হলো, তখন কিন্তু এই পার্বত্য চট্টগ্রাম চট করে করলো কি, তাদের মানে পার্বত্য চট্টগ্রামে তারা ভারতের পতাকা উড়িয়ে দিল, বললো যে আমরা ভারতের সাথে যেতে চাই। যাই হোক, নেহরু পরে এগ্রি করেন, বলছে যে ঠিক আছে, তোমরা পাকিস্তানের সাথেই থাকো, ঠিক আছে। আচ্ছা, এরপরে 1971 সালে যখন মুক্তিযুদ্ধ শুরু হলো, আবার তারা আর একটা ভুল করলো। কি ভুল করলো এবার? এবার তারা বললো যে না, পার্বত্য চট্টগ্রামের তারা বাংলাদেশের স্বাধীনতা মানে না, স্বাধীনতা যুদ্ধে তারা জয়েন করতে চায় না, এবং তারা পাকিস্তানের সাথে থাকতে চায়। আবার দেশ স্বাধীন হয়ে গেল। এই যে রাজা দেবাশিস রায়, তার যে বাবা, উনি তো মানে পাকিস্তানের মিনিস্টার ছিলেন, এবং বাংলাদেশ যখন স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পরে উনি অভিমান করে চলে গেলেন পাকিস্তানে, এবং মরার আগ পর্যন্ত উনি পাকিস্তানি ছিলেন, এবং ওনাকে বলা হয়তো উজিরে খামোখা, মানে হচ্ছে তার কোনো দপ্তর নাই, কিন্তু তাকে একটা সম্মান দিয়ে ওখানে বসায় রাখা হয়েছিল। এগুলো হিস্ট্রি, এগুলো আমাদের জানতে হবে। বাংলাদেশের ইয়াং জেনারেশনের মানে সবাইকে এই জিনিসগুলো জানতে হবে, আমি অনুরোধ করি। এবং জেনজির সদস্য যারা আছে তাদেরকে আমি অনুরোধ করি যে দুইটা ব্যাপারে আপনাদের অবশ্যই জ্ঞান থাকতে হবে। একটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম ইস্যু, আর একটা হচ্ছে রোহিঙ্গা ইস্যু। এই দুটা না জানলে কিন্তু মানে বিপদ, কারণ এই দুটা থেকে যে কোনো মুহূর্তে বিপদ স্পার্ক করতে হবে। আচ্ছা, তো 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়ে গেল। স্বাধীন হয়ে যাওয়ার পরে ন্যাচারালি এই এই যে উপজাতীয় যারা আছে তারা খুব ডিজার্টেন হয়ে গেল। ডিজার্টেন হয়ে তারা এবার বললো কি, শেখ মুজিবের কাছে গেল, গিয়ে বললো যে আমাদেরকে স্বায়ত্তশাসন দাও, আমাদের আলাদা রাষ্ট্র হবে, জুম্মল্যান্ড হবে, এই সেই। শেখ মুজিব দেখলো যে এই তো নতুন কেবল রাষ্ট্রটা তৈরি হয়েছে, এর ভেতরে আবার ইন্ডিয়ার প্ররোচনায় আরেকটা অংশ ভারত চট্টগ্রাম আলাদা হয়ে যাওয়ার চেষ্টা করতেছে। উনি এটা বুঝলেন। বুঝার পরে উনি ফার্স্টে ইন্দিরা গান্ধীকে বললেন যে আপনার আর্মি তাড়াতাড়ি সরান বাংলাদেশ থেকে। তো ইন্দিরা গান্ধী বললো যে ঠিক আছে, আপনি যেহেতু রিকোয়েস্ট করছেন আমি সরাই ফেলবো আর্মি, কবে সরালে আপনি খুশি হবেন? তো শেখ মুজিব বললো যে আপনার যেদিন বার্থডে ওই দিন থেকে শুরু করেন সরানো। তো যাই হোক, উনি সরাই ফেললো। এদিকে পার্বত্য চট্টগ্রামের যে এম এল লারমাত, সে গিয়ে আবদার করলো যে না, আমাদের দেশ স্বাধীন করে দাও। এখন তখন গিয়ে শেখ মুজিব বিরক্ত হয়ে বললো যে তোরা সবাই বাঙালি হয়ে যা। কথাটা ভুল ছিল, মানে ওরা তো চাকমা, ওরা বাঙালি হবে কেন, বাংলাদেশি হইতে পারে। যাই হোক, এই যে শেখ মুজিব, তো ওনার তো ভুল বলার অভ্যাস ছিল। উনি মানে চট করে 3 মিলিয়ন, 3 লাখ পারা গেছে মুক্তিযুদ্ধে। উনি বেচারা 3 লাখ, লক্ষের ইংলিশ উনি ভাবছেন মিলিয়ন, আরে 30 লাখে মানে 3 মিলিয়ন হয়। তো উনি এটা বুঝেন নাই, উনি চট করে বলেছে যে মানে যখন সাংবাদিক তাকে জিজ্ঞেস করছে যে কতজন মারা গেছে, উনি জিজ্ঞেস করছে এই কতজন আসলে মারা গেছে, কারণ উনি তো জানে না, উনি তো কেবল পাকিস্তান থেকে ব্যাক করতেছে, তখনও বাংলাদেশে এসে ল্যান্ড করে নাই। উনি তখন পাকিস্তানের ফ্লাইট ট্রানজিট করছে ইয়াতে, ইউকেতে, ওখানে উনি ইন্টারভিউ দিচ্ছে। তো ইন্টারভিউর সময় যখন জিজ্ঞেস করছে যে বাংলাদেশে কতজন মারা গেছে, তো উনি পাশে যে বাঙালি ইয়ে ছিল, অফিসার ছিল, তাকে জিজ্ঞেস করছে। তো বলছে যে ইয়া মুজিব ভাই মারা গেছে 3 লাখ। বলে ইয়েস ইয়েস 3 মিলিয়ন, 3 মিলিয়ন ডাইড। 3 মিলিয়ন মানে 30 লাখ, এটা উনি ব্যস্ত। যাই হোক, এটার এভিডেন্স আছে, আই এম নট টকিং মানে গেজিং করে কথা বলছি না। আর একই সঙ্গে আপনি 30 লাখকে যদি 267 দিন দিয়ে ভাগ দেন, তাহলে প্রতিদিন যে পরিমাণ লোক মারার দরকার হয়, ওই পুরো 93,000 পাকিস্তানের ওই ক্যাপাসিটি ছিল না ওই পরিমাণ লোক মারতে এখানে। সো গাণিতিক ভাবে ওইটা অসম্ভব একটা জিনিস, তাহলে নিউক্লিয়ার বোমা মারতে হবে এই জায়গায়। তো যাই হোক, তো এখন ঘটনা যেটা হচ্ছে যে ওই মানবেন্দ্র নারায়ণ চাকমা যে আছে, সে শেখ মুজিব যখন বললো তুই বাঙালি হয়ে যা, উনি খুব মাইন্ড করলো। মাইন্ড করে উনি গিয়ে বললো ঠিক আছে, শান্তি বাহিনী বানাও। শান্তি বাহিনী বানালো। কে বানাই দিল শান্তি বাহিনী? অস্ত্র পাইলে কোথায়, ট্রেনিং পাইলে কোথায়? ইন্ডিয়া দিচ্ছে।
ইন্ডিয়া দিছে। ইন্ডিয়া থেকে মনে করেন সব ট্রেনিং নিল, নিয়ে এসে তারা এবার করলো কি বাঙালিদেরকে ওখানে মারা শুরু করলো। তারপরে ধরেন অফিসার যারা আছে, সিভিল সার্ভিসের অফিসার যারা আছে তাদেরকে অপহরণ করা শুরু করলো। তারপরে যেমন ধরেন পুলিশের যারা আছে তাদের সাথে শুরু করলো। বাধ্য হয়ে তখন পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন করার দরকার হলো। বাংলাদেশ তো মানে শখে ওখানে সেনাবাহিনী মোতায়েন করেনি। এখন আপনি গেলে পরে আমি ওই যে রিদন ভাইকে জিজ্ঞেস করি, রিদন ভাই আপনি কি জানেন এটা যে আপনার পাশের ফ্ল্যাটটা, আপনার বাসার পাশের জমিটা একজন চাকমা কিনতে পারবে বাংলাদেশের নাগরিক হিসাবে, কিন্তু পার্বত্য চট্টগ্রামে আপনি 1 ইঞ্চি জমি কিনতে পারবেন না, আপনার এই নাগরিক অধিকার নাই। এটা কি বৈষম্য না একটা ছোট দেশে? আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি 2003 সাল পর্যন্ত 1 থেকে 3 আমি পার্বত্য চট্টগ্রামে প্রথমবার ছিলাম, তখন অপারেশন উত্তরণের আন্ডারে ছিলাম। তখন সবাই নিজেদেরকে উপজাতীয় বলে পরিচয় দিত। আমি 2015 সালে আবার যখন গেলাম ওখানে গিয়ে দেখি এরা আর উপজাতীয় বলে নিজেদেরকে পরিচয় দেয় না, এরা নিজেদেরকে পরিচয় দেয় আদিবাসী বলে। কেন হঠাৎ করে এই ওয়ার্ডটা কেন চেঞ্জ করা হচ্ছে? এটা তো আগে ছিল না। তো আমাদের বাংলাদেশি জেনারেশন জেড এর যে মানে ছাত্র ভাইয়েরা আছে, দে আর রিয়েলি স্মার্ট। তারা কিন্তু এই প্রশ্নগুলো করে যে আপনার ওখানে গিয়ে আমি কেন জমি কিনতে পারি না, আপনি কেন আমার এখানে পারেন, আমরা তো একই দেশের জনগণ। তারা কিন্তু স্পষ্ট জিজ্ঞেস করে এই জিনিসগুলো যে এতদিন আপনারা ট্রাইব ছিলেন, ট্রাইবাল ছিলেন, উপজাতি ছিলেন, এখন আপনারা হঠাৎ করে ইন্ডিজেনাস হওয়ার চেষ্টা করছেন কেন? আপনারা তো এখানকার আদি পুত্র না, ইউ আর নট সান অফ দ্য সয়েল। আপনারা অন্য জায়গা থেকে মাইগ্রেট করে আসছেন এখানে, এসে তারপরে করছেন। তো আমার ধারণা যে পার্বত্য চট্টগ্রামের যে ইস্যুটা আছে এটা অনেক বড়, পরবর্তীতে সুযোগ পেলে এটা নিয়ে বিস্তারিত আমরা কথা বলবো। অনেক অজানা ইতিহাস আছে, বাট আমি আমার জেনজির যে ভাইরা আছে তাদেরকে বলবো যে আমাদের আর্মি 1971 সালে তাদের প্রথম যুদ্ধে জয়লাভ করে বাংলাদেশকে স্বাধীন করেছে। এটা একটা ঐতিহাসিক ঘটনা, দিস ইজ এ মাইলস্টোন ইভেন্ট, সেলিব্রেট ইট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সেই আর্মি পার্বত্য চট্টগ্রামে এখন পর্যন্ত কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন পরিচালনা করছে। এইটা একমাত্র অ্যাক্টিভ সার্ভিস আমাদের আর্মির। টেক প্রাইড ইন ইট। আপনারা জানার চেষ্টা করেন যে এখন পর্যন্ত বাংলাদেশ আর্মি কি পরিমাণ অফিসার এবং সৈনিক ওখানে প্রাণ দিয়েছে এবং কি পরিমাণ আহত হয়েছে, কি পরিমাণ ম্যালেরিয়ায় মারা গিয়েছে। আমি যখন ক্যাম্পে থাকতাম সপ্তাহে 1 দিন মাত্র হেলিকপ্টারে করে মনে করেন যে এই খাবার দাবার, পুরাতন সংবাদপত্র 7 দিনের, আর মনে করেন যে চিঠিপত্র গুলো আসতো। হোয়াট এ লাইফ! তো আমাদের এই স্যাক্রিফাইস, আমাদের এই স্টোরিজ গুলো আপনারা জানতে চাইবেন, জানতে চাচ্ছেন, এই জন্য অবশ্যই ধন্যবাদ। বাট একই সঙ্গে মনে রাখতে হবে ভারতের ভেতরে 6টা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলতেছে। এদিকে চলতেছে ধরেন 7 সিস্টার্সে, তারপর হচ্ছে কি এই আসামের ভেতরে তো একটা চলতেছে, তারপরে নকশালিদের চলতেছে, টোটাল 6টা আন্দোলন চলতেছে, 6টা। এর ভিতরে তো মনে করেন যে ওই যে নির্জারকে মেরে ফেলছে যে ওখানে অপারেশন ব্লু স্টার শিখদের এগেনস্টে, এখনো ওটা চলমান আছে। ওদের 6টা মনে করেন বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের প্রেশার ডাইভার্ট করার জন্য তারা করে কি সারাক্ষণ মনে করেন যে আমাদের এই পার্বত্য চট্টগ্রামে একটা বিচ্ছিন্নতাবাদী ভাব লাগানোর চেষ্টা করে। আমি আমার জেনারেশন জেড এর ভাই যারা আছে তাদেরকে অনুরোধ করব, এই যে জুম্মুল্যান্ড বলে দেখবেন বিভিন্ন ফেসবুক পেজ, তারপরে এগুলো আছে, আপনারা সবাই রিপোর্ট করে এগুলো সব বন্ধ করেন। ছোট্ট দেশ আমাদের, আমরা তো ভাই ভাই হিসেবে একসাথে থাকতে চাই। এর ভিতরে ভারতীয় ইন্ধনে যে বিচ্ছিন্নতাবাদের আভাস পাওয়া যায় সেটাকে আমাদের প্রতিহত করতে হবে, স্মার্টলি প্রতিহত করতে হবে। আমাদের এই জেনারেশন এটা করতে পারবে। বা সত্যিকারের যে চাকমা ভাই আছেন, মারমা ভাই আছেন, ত্রিপুরা ভাই আছেন, যাদের সাথে আমি এই চিটাগাং পার্বত্য চট্টগ্রামে একসাথে থাকছি, আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করছি, তারা তো দেশটাকে ভালোবাসে। তারা তো কখনো চায় না যে এই দেশটা মানে আলাদা হয়ে যাক, অন্য কিছু হোক। সুতরাং আমাদেরকে গভীরভাবে এটা অনুধাবন করতে হবে। শুধুমাত্র সাজেক আর নীলগিরি বেড়াতে গেলে হবে না, ইতিহাসটা জানতে হবে, শুরু থেকে জানতে হবে ইতিহাসটা। টেক প্রাইড ইন ইট। যেদিন থেকে আমরা জাতি হিসেবে আমাদের ভিতরে প্রাইড নিতে পারবো, আমাদের জন্য প্রাইড নিতে পারবো, সেই দিন থেকে আমাদেরকে আর কেউ আটকে রাখতে পারবে না, ইনশাআল্লাহ। ধন্যবাদ। স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনার প্রশ্নের মাধ্যমে অনেক অজানা কিছু আমরা জানতে পারলাম এবং আশা করছি যারা আমাদের অডিয়েন্স যুক্ত আছে তারা সবাই নতুন নতুন বিষয়গুলো জানতে পারছে এবং চিন্তার কিছু খোরাক পাচ্ছে যেগুলো আমাদেরকে ভাবাবে দেশের জন্য
এবং দেশের মানুষের জন্য এবং দেশ মাতৃকাকে অক্ষুণ্ণ রাখার জন্য, ভালো রাখার জন্য কাজ করতে অনুপ্রাণিত করবে। আমরা একটা বেশ কিছু কমেন্ট দেখতে পাচ্ছি। আপনি যখন বলছেন যে আমাদের বর্তমান যে প্রজন্ম আছে তারা দেশকে ভালো রাখার জন্য ভারতের যে যত কনস্পিরেসি আছে সবগুলো মোকাবেলা করার জন্য সক্ষম। বাংলাদেশের এই মুহূর্তে সক্ষমতা নিয়ে বেশ কিছু প্রশ্ন আমরা কমেন্টে দেখতে পাচ্ছি। তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে সামরিক শক্তির দিক বিবেচনা ভারত এবং বাংলাদেশ কি আদৌ ভারতের চোখে চোখ রেখে মোকাবেলা করার জন্য সক্ষম কিনা? আচ্ছা, এই প্রশ্নটা আমাকে অনেকবার শুনতে হয় আমাদের ছোট ভাইদের কাছ থেকে। আমি একটু প্রশ্নটা আমি চেষ্টা করছি এটা একটু মানে বুঝিয়ে বলার জন্য। আমি একটা হাতি আর একটা সজারু, এই দুইটা শক্তির পার্থক্য মানে কে আগে আছে বলেন তো সজীব ভাই? কে বেশি শক্তিশালী, একটা হাতি শক্তিশালী না একটা সজারু বেশি শক্তিশালী? হাতি। ওকে, তার মানে একটা হাতি শক্তির দিক থেকে, দেহের সাইজের দিক থেকে অনেক বড়, কিন্তু হাতি কিন্তু ভয়ে সজারুর আশেপাশে যায় না। কারণ কি? কারণ সজারুর গায়ে কাটা আছে, রাইট? সুতরাং সাইজ বড় হলেই যে মনে করেন যে দুইজনের ভেতরে মানে কনফ্লিক্ট চলে আসে, ব্যাপারটা মানে যে ছোট তাকে একেবারে দলে চলে যাবে আর যে বড় সে ইয়ে করবে, ব্যাপারটা আসলে ওইরকম ভাবে হয় না। অফকোর্স ধরেন আপনাকে একটা জিনিস স্বীকার করতে হবে, সেটা হচ্ছে যে ভারতের ডিফেন্স বাজেট হচ্ছে 75 বিলিয়ন US ডলার, বাংলাদেশের 4 বিলিয়নের কম। কোথায় 75 আর কোথায় 4 বিলিয়ন, সুতরাং ডিফারেন্স আছে ওই জায়গায়। ওদের 14 লাখের সেনাবাহিনী, আমাদের ধরেন সব মিলে 2 লাখের কাছাকাছি, ডিফারেন্স আছে। ওদের ধরেন এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, তারপরে ওদের ওদের তো বোধহয় এয়ারফোর্সে প্রায় 1200-র মতো এয়ারক্রাফট আছে, আমাদের তো মনে করেন যে তার 3 ভাগের 1 ভাগের মতো আছে। তো এখন ওর শত্রু তো বেশি, সেই জন্য তার সাইজ বড়। পাকিস্তানের এগেনস্টে লাগে, চায়নার এগেনস্টে লাগে, তারপরে সামান্য একটু বাংলাদেশের এগেনস্টে রাখে। বাংলাদেশের এগেনস্টে যতটুকু রাখার দরকার ছিল এটা তো রাখাই না লাগে, সেই জন্যই তো হাসিনার সাথে এত আঁতা। তো সেই জন্যই তো তারা সেই 7 দফা গোলামি চুক্তি করার চেষ্টা করছিল যে বাংলাদেশের কোনো আর্মি দরকার নেই, মানে আর্মি থাকবে না তাহলে আমার মাথা ব্যথাই থাকবে না ওই জায়গায়। কিন্তু গেম তো অন্যরকম। তো এখন আমার ছোট ভাইরা যেটা জিজ্ঞেস করে প্রায় যে স্যার এত বড় আর্মি, ওই আর্মির এগেনস্টে আমরা ইয়ে করবো। প্রথম জিনিস আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা তো শান্তিপ্রিয় জাতি, উই মিন ইট। মানে আমরা শান্তিপ্রিয় জাতি কথা বলার মানে কিন্তু আমি বলছি না আমি নতজানু কোনো কথা বলছি, দ্যাট ইজ ইন আওয়ার ডিএনএ। আমরা শান্তিপ্রিয় জাতি, আমরা আমাদের নিজেদের সাথে নিজেদের ভেতরে কমফোর্টেবলি থাকতে ভালোবাসি। বাংলাদেশ থেকে মসলিন রোমে যাইতো এক সময়, রোমে। ইন্ডিয়ার আর কয়টা আইটেম রোমে যাইতো বলেন তো? তো তাহলে আমাদের সাপ্লাই চেইন ওই পরিমাণ লম্বা ছিল তখন। আর আমরা রোমের কয়টা জিনিস আনতাম? দরকার ছিল না, আমরা সেলফ সাফিসিয়েন্ট ছিলাম। তো আমি এটা সম্ভবত পিনাকি দার একটা বই আছে, সোনার বাংলা রূপার গল্প অথবা সামথিং লাইক দ্যাট, ওখান থেকে রেফার করি, আমার ভুল হইলেও হইতে পারে, বাট ওইখানে সম্ভবত আমি একটা অ্যানালজি দেখছিলাম যেখানে বলা হচ্ছে যে অনেকেরই ধারণা বাংলাদেশকে সোনার বাংলাদেশ বলা হয় সোনালী আঁশ পাটের জন্য। না, পাটের আঁশ থেকে কাপড় তৈরির যে টেকনোলজি, এটা 1000 বছরের পুরাতন না, এটা খুব রিসেন্ট টেকনোলজি। কিন্তু বাংলাদেশকে সোনার বাংলা বলা হয় অনেক আগে থেকে। কেন? কারণ বাংলাদেশ হচ্ছে 54টা নদীর যে শাখা প্রশাখা আছে তার ভেতর দিয়ে যে পলিমাটি আসতো, সেই পলিমাটি জমে জমে একটা বদ্বীপ তৈরি হয়েছে, সেই বদ্বীপ হচ্ছে বাংলাদেশ। সুতরাং এই বাংলাদেশে এক সময় ওই যে আপনারা এখন আরেকটা জিনিস বলি, মানে বক্তব্য দীর্ঘ হয়ে যাচ্ছে, 1 ঘন্টার বেশি হয়ে গেছে, তারপরে বলি। সেটা হচ্ছে যে স্বর্ণ আহরণের 2টা পদ্ধতি আছে। একটা হচ্ছে আপনি খনি থেকে খুঁড়ে খুঁড়ে স্বর্ণ পাবেন, আরেকটা স্বর্ণ পাওয়া যায় হচ্ছে নদীর বালুতে মিশে মিশে আছে, চালুনি দিয়ে চেলে চেলে তারপরে করে। আপনারা যারা ওয়েস্টার্ন মুভি দেখছেন ওখানে দেখবেন যে নদীর পানি বালু চেলে চেলে ওখান থেকে দানা দানা স্বর্ণ পাওয়া যায়। কথিত আছে যে একসময় এই 54টা নদী দিয়ে উপর থেকে, সেই হিমালয় থেকে এই নদীর পলিতে মিশে মিশে বালুতে মিশে মিশে স্বর্ণ আসতো, এবং বাংলাদেশে সম্ভবত স্বর্ণের একটা কালচার গড়ে উঠছিল, যে মানে সোনা আহরণের, সুবর্ণ দ্বীপ এবং এইসব জিনিসপত্রগুলো ওখান থেকে আসছে।
তো যে প্রসঙ্গে ছিলাম যে মানে আপনি যেটা ইয়ে করলেন যে আহ, আমাদের সরি আমি আমি কোন ইয়েটাতে ছিলাম, কোশ্চেনটা কি ছিল এখানে? স্যার আপনার কোশ্চেনটা ছিল হচ্ছে বাংলাদেশ কি ভারতের চোখে চোখ রেখে বাংলাদেশের সেনাবাহিনীর সেই ক্যাপাসিটি আছে কিনা যে ভারতের আচ্ছা, চোখে মিলিটারি ক্যাপাবিলিটি, ওকে ওকে, রাইট। তো এখন আমি আসতেছি ওখান থেকে, যেটা আমি খেয়ে হারিয়ে ফেলছিলাম, কারণ আসলে এই বেসিক হিস্ট্রি গুলো আমরা ভুলে যাই। এখন আমি আমার ছোট ভাই যারা আছেন তাদেরকে বলার চেষ্টা করছি যে আম, আমরা শান্তিপ্রিয় দেশ, কারণ আগে থেকে সোনা দানা গোলা ভরা ধান আমাদের ছিল, এই জন্য আমরা বাইরে আমাদেরকে এক্সপেডিশনে যাওয়ার প্রয়োজন হতো না। বাংলাদেশকে আমরা নদীমাতৃক দেশ বলি, কিন্তু একই সাথে আমরা কিন্তু সমুদ্র তীরবর্তী দেশও। বঙ্গোপসাগর সবসময় আমাদের সাথে ছিল, এবং পৃথিবীর এখন টপ 3 স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্ট মানে বে এর কথা যদি আপনি বলেন, বে অফ বেঙ্গল তার ভিতরে একটা। তো এটা তো সবসময় আমাদের সাথে ছিল, উই আর রিয়েলি দ্যাট ইম্পর্টেন্ট সিন্স অ্যান্টিকুইটি। তো এই জিনিসটা মাথায় রাখার পরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তাহলে ভারতের সাথে আমার যুদ্ধ কেন করতে হবে, আর আমার সাথেই বা ভারতের কেন যুদ্ধ করতে হবে? ভারতের তো চাওয়া একটাই, সেটা হচ্ছে তার নর্থ, যে নর্থ ইস্ট যে সেভেন সিস্টার্স আছে, ওই সেভেন সিস্টার্স এর সাথে তার ট্রানজিট দরকার, করিডোর দরকার, তাই তো? তো ওটা ভদ্রভাবে চা আমরা ভেবে দেখতাম, দেশ দখল করে অথবা দেশের মানুষকে প্রতারিত করে কেন করা দরকার? আচ্ছা, বাংলাদেশের মানুষ অস্ত্র তখনই ধারণ করে যখন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নের মুখে চলে আসে। এখন হিয়ার কামস দ্য পয়েন্ট, যে তাইলে তখন কি হবে? আমি ডিটেইল মিলিটারি ট্যাকটিক্সে যাব না, গেলে পরে এটা আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাবে, বাট মোটা দাগে আমি একটা কথা বলি। সেটা হচ্ছে, আপনি জাস্ট কল্পনা করার চেষ্টা করেন, বাংলাদেশে যদি 10টা ডিভিশন থাকে, তাহলে ক্লসউইজ ভন ক্লসউইজের যে মানে ওয়ার আর্ট, ওনার একটা বই আছে, উম, যে বইয়ে উনি এই সূত্রটা দিয়েছেন, সেটা হচ্ছে, একজন শত্রুকে যদি আপনি যুদ্ধে পরাস্ত করতে চান, তাহলে আপনার 3জন সৈন্য নিয়ে যেতে হবে। তার মানে 10টা ডিভিশনকে যদি আপনি পরাস্ত করতে চান, তাহলে আপনাকে আসতে হবে 30টা ডিভিশন নিয়ে। ওর আছেই টোটাল ধরেন অ্যারাউন্ড 59-60টার মতো ডিভিশন ধরলাম যে আছে। তো আমার এখানে যদি 30টা ডিভিশন নিয়ে আসার চেষ্টা করে, বাকি 30টা দিয়ে কি সে পাকিস্তানে ঠেকাইতে পারবে না চায়নারে ঠেকাইতে পারবে? এক নম্বর। 2 নম্বর হচ্ছে, আপনি 1971 সালের কেসটা দেখেন। 1971 সালে তারা মার্চ মাসে ইন্দিরা গান্ধী মানেকশকে বলছিল যে, মানেকশ স্যাম, তারা স্যাম বলে ডাকতো, বললো, স্যাম তুমি এখন মনে করো যে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশের ভিতরে ঢুকো, ঢুকে পাকিস্তান আর্মিকে পরাস্ত করে দিয়ে তুমি এই দেশটা স্বাধীন করে নিয়ে আসো, পারলে আমার মানে প্রদেশ হিসাবে অ্যাড করে দাও। স্যাম বলছে যে, ম্যাডাম আস্তে, বাংলাদেশ এমন একটা কান্ট্রি, এই কান্ট্রিতে আপনি নভেম্বর ডিসেম্বর মাস ছাড়া ঢোকার চেষ্টা করলে পরে পথে ঘাটে মারা করবেন, ট্যাঙ্ক চলবে না, এই ঝড় বৃষ্টির কারণে মনে করেন যে সৈনিকরা রেস্ট নিতে পারবে না, ক্যাম্প করতে পারবে না। তো তখন ইন্দিরা গান্ধী বললো, তাহলে কবে আমি অপারেশন করতে পারবো? তখন আহ, স্যাম মানেকশা বললো যে, ম্যাডাম আমরা শুধুমাত্র, উনি আমার ম্যাডাম না, সুইটি বলতো, তো মানে ফ্রেন্ডলি ছিল আর কি। তো সুইটি, উই ক্যান কন্ডাক্ট অপারেশন ইন দ্য মান্থ অফ ডিসেম্বর অনলি। তো ইন্দিরা গান্ধী বললো, কি বলো, ডিসেম্বর পর্যন্ত কেন? বললো, তার আগে তো ওই যে চায়নার এগেইনস্টে হিমালয়ান বর্ডারে যে আহ, আমাদের ডিভিশন গুলো আছে, এই ডিভিশন গুলো সরানো যাবে না, সরালে তো চায়না আবার এসে দখল করে ফেলবে। তো ওই ডিসেম্বরের দিকে ঠান্ডা, শীতের দিন বরফ পড়বে, বরফ পড়লে পরে ওই বরফ ক্রস করে আর চায়নারা আসতে পারবে না। ওই চান্সে আমরা কিছু ডিভিশন, মাউন্টেন ডিভিশন নামায় নিয়ে এসে ওই মুক্তি বাহিনীকে হেল্প করতে পারি। আর মুক্তি বাহিনী তো অলরেডি জয় বাংলা করিয়ে দিচ্ছে ওদিকে। তো বাকিটা মনে করো যে আমরা একটু হেল্প করলে পরে দেখবে যে হয়ে গেছে। তার মানে কি, ঐতিহাসিক ভাবে তারা যদি আমাদের সাথে মানে লার্জ স্কেলে কোনো ফাইটে যেতে চায়, তাহলে তাকে আসতে হবে হচ্ছে ডিসেম্বর থেকে জানুয়ারি এর ভেতরে। আর আমরা কি করবো? আমরা তো এখন শহরের কিছু ইয়াং ব্রাদাররা ছাড়া আম, মোটামুটি সবাই কিন্তু সাঁতার জানে। আর আমরা, আমাদের ধান্দা হচ্ছে যে, রাশিয়াতে যখন নেপোলিয়ন অ্যাটাক করলো, রাশিয়াতে যখন হিটলার অ্যাটাক করলো অপারেশন বারবারোসায়, তখন রাশিয়া কি করলো? যুদ্ধ টেনে টেনে জানুয়ারি মাস পর্যন্ত নিয়ে গেল। কারণ রাশিয়ানরা বলতো যে, আমাদের 2জন জেনারেল আছে যাদের কারণে আমরা জীবনে কখনো কারো কাছে হারবো না। সেই জেনারেল 2টার নাম হচ্ছে জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি। কারণ এই 2 মাসে রাশিয়াতে যে পরিমাণ ঠান্ডা পড়ে,
সৈনিকের পায়ের বুট পর্যন্ত মানে মচমচ করে বিস্কুটের মতো ভেঙে পড়ে যায়। ওই ঠান্ডায় আসলে কোনো আর্মির পক্ষে যুদ্ধ করা সম্ভব না। নেপোলিয়নের সেনাবাহিনী পারে নাই, হিটলারের সেনাবাহিনী পারে নাই। আর বাংলাদেশে আমরা কি বলি? বাংলাদেশে আমরা বলি আমাদের যদি কেউ আক্রমণ করতে আসে তাহলে আমরা তাদেরকে বর্ষাকাল পর্যন্ত ওয়েট করবো। বর্ষাকাল পর্যন্ত টেনে টেনে নিয়ে যেতে পারলে বর্ষাকালে তারপরে আর আসলে বাইরের কোনো আর্মি এসে আম, মানে জিতে এখান থেকে বেরোয় যাবে, এটা সম্ভব না। এটা এর আগেও পারে নাই, বর্ষাকালে এসে এটা পারে নাই, কারণ বর্ষাকালে আমরা টিকে থাকতে পারি, কিন্তু বাইরের যারা আছে এই পাঞ্জাবিরাই তো বর্ষাকালে মনে করেন যে ওই ক্যাম্পের ভিতরে বসে বসে হাত পা শুকনো রাখতো। সুতরাং আহ আমি আমার ভাই যারা আছে যারা এই ব্যাপারে আরো ইনডেপথ জানতে চায়, তারা আমার একটা বই আছে, নাম হচ্ছে আধুনিক দৃষ্টিকোণে সানজুর দ্য আর্ট অফ ওয়ার। ওটা একটু পড়ে দেখতে পারেন, কিছু আইডিয়া পাওয়া যাবে। আমাদের একটা ইউনিক জিওগ্রাফিক অ্যাডভান্টেজ আছে এবং আমাদের ওয়েদারিক অ্যাডভান্টেজ আছে। যদিও ইন্ডিয়া চেষ্টা করতেছে এই নদীগুলোকে শুকনো করে ফেলতে, তারপরেও এখনো যা আছে আল্লাহর রহমতে আম, ওইটা নিয়ে আমরা আমাদের বিরুদ্ধে অকুপেশন করতে যদি কেউ আসে, আমাদের যদি কেউ দখল করতে আসে, সেই দখলদার বাহিনীকে আমরা একদম ছিন্ন ভিন্ন করে দিতে পারবো, এটাতে কোনো সন্দেহ নাই। আম, বাকি যে স্পেসিফিক অনেকে ডিটেলস আছে, যেমন অনেকে বলে যে ওই ট্যাঙ্কে তো এই সামর্থ্য আছে। আরে ভাই, ট্যাঙ্ক তো বাংলাদেশে আগে চলতে হবে। তো ট্যাঙ্ক নিয়ে ঢোকার পরে যদি ট্যাঙ্ক আদায় আটকে পড়ে থাকে তাহলে তো সমস্যা। ওই ট্যাঙ্ক তো কোনো লাভ নাই, ওখানে আটকে পড়ে থাকবে। অনেকে বলতেছে এয়ারক্রাফট নিয়ে সে শেষ করে ফেলবে। পৃথিবীর কোন যুদ্ধে শুধুমাত্র এয়ারক্রাফট দিয়ে যুদ্ধ জয় করা সম্ভব হয় নাই। আপনাকে গ্রাউন্ড ফোর্স নিয়ে আসতে হবে, তারপরে মনে করেন যে যুদ্ধ সুনিশ্চিত হয়। এগুলো অনেকে না জেনে এসব কথাবার্তা বলে। আর কিছু ইন্ডিয়ান চ্যানেলে দেখবেন যে ইন্ডিয়ান কিছু অফিসার অথবা অফিসার ব্যাটম্যান, তারা এসে দেখবেন হাউকাউ চিল্লাচিল্লি করে, এদের ওয়ার সম্পর্কে কোনো আইডিয়া নাই, বাংলাদেশ সম্পর্কে কোনো আইডিয়া নাই। তো তারা এই জাতীয় উদ্ভট কথাবার্তা বলে। হ্যাঁ, এখন যদি আপনি বলেন যে আমরা কি ভারত আক্রমণ করে দিয়ে, এইটা অলিক ব্যাপার। ওটা মানে আমাদের মাথায় কখনোই ছিল না, আমাদের আর্মি এভাবে ডিজাইনও না। আমরা কখনো তাদের সাথে মানে তাদেরকে আক্রমণ করার জন্য আমরা কখনো আগ্রহীও না। আমরা আমাদের ইন্টারন্যাশনাল বাউন্ডারিতে অত্যন্ত হ্যাপি, আলহামদুলিল্লাহ। আমাদের নোম্যান্স ল্যান্ডের ভিতরে, দেড়শো গজের ভিতরে কাঁটাতারের বেড়া লাগাইলে আমরা ওটা প্রতিবাদ করবোই। কারণ আমি তো তোমার এলাকায় যাই না, তুমি আমার এলাকায় কেন বারবার কাঁটাতারের বেড়া লাগাইতে আসো? তো আই থিঙ্ক কিছুটা আনসার দিতে পারছি, বাট এর বেশি এই স্বল্প সময়ে কভার করা ডিফিকাল্ট। থ্যাংক ইউ। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুব চমৎকার ভাবে বলছিলেন যে জেনারেল জানুয়ারি, জেনারেল ফেব্রুয়ারি, আমার খুব ভালো লাগছিল। এবং আপনি যেটা বলেন যে বর্ষাকাল, আমরা দেখেছি আখতারুজ্জামান ইলিয়াস, উনি একজন লেখক, ওনার রেইনকোট গল্পে উনিও বলেছিলেন যে বর্ষাকালই তো জুত। তো আমাদের সেই বর্ষাকাল জুত হিসেবে থাকুক, সেটা আমরা চাই। কিন্তু আপনি যখন বর্ষাকালের কথা বললেন, তখন বর্ষাকালের কথা শুনে আমাদের একটু কষ্টেরও জায়গা রয়েছে স্যার। কারণ আমরা দেখি প্রতি বছর বর্ষাকাল যখন আসে, গঙ্গাতে যে আমাদের যে ফারাক্কা বাঁধ, সেখানে যে পানির যে অমীমাংসিত সমীকরণ রয়েছে, সে বর্ষায় কিন্তু আমাদেরকে ডুবিয়ে মারে। এবং আপনি বারবার বলছিলেন যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে অভিন্ন ৫৪টা নদী রয়েছে, সেই নদীতে পানির যে প্রবাহ রয়েছে, সেখানে কিন্তু একটা বড় ধরনের কিন্তু অসমীকরণ আমরা লক্ষ্য করতে পারছি। তো বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, সেক্ষেত্রে বাংলাদেশ এবং ভারতের মধ্যে পানির যে একটা অমীমাংসিত সমস্যা রয়েছে, জটিলতা রয়েছে, সেক্ষেত্রে আসলে সমস্যাটার কি আশু কোনো সমাধান আমরা পাবো কিনা, বা পেতে কোন ধরনের কূটনৈতিক বা রাজনৈতিক পথে আমাদের হাঁটা উচিত? এটা আমার উপস্থাপক হিসেবে আপনার কাছে শেষ প্রশ্ন স্যার। ধন্যবাদ। একটা জিনিস মনে রাখবেন যে আগামীতে যদি কোনো বিশ্বযুদ্ধ লাগে তার কারণ হবে পানি। এটা এখন আর ব্যাখ্যা করবো না, আপনারা একটু মানে গুগল করে নিয়েন অথবা চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করেন যে হোয়াই ইট ইজ টোল্ড দ্যাট ফিউচার ওয়ার্স উইল বি ফর ওয়াটার, তাহলে আপনারা বুঝবেন। আমাকে যখন কেউ বলে যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, তখন আমার মাথায় প্রথমেই মানে ৫৪টা নদীর মধ্যে ৫,০০০-এর উপরে বাঁধের ছবিটা ভেসে ওঠে। এটা কেমন বন্ধুত্ব? এই বন্ধুত্ব কেউ চায় কিনা? যে আপনি আমার ৫৪টা অভিন্ন নদীর মধ্যে ৫,০০০-এর উপরে বাঁধ ড্যাম নির্মাণ করে ওই আপনি আমার সাথে দোস্তি দোস্তি খেলতে আসতেছেন। ইট ডাজন্ট হ্যাপেন লাইক দ্যাট। আমরা ফারাক্কার কথা শুনেছি, আমরা তিস্তা ব্যারেজের কথা শুনেছি, এবং এই নদীগুলোর জন্য আমাদের লাখ লাখ একর ধানি জমি, শস্যের আবাদি জমি নষ্ট হয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করছি বিভিন্নভাবে এটা ডিল করার জন্য। জিয়াউর রহমানের সময় খাল খনন কর্মসূচির মাধ্যমে চেষ্টা করা হয়েছে।
এরপরে এই ব্যাপারটা আওয়ামী লীগ সরকার কিভাবে যেন মানে ভারতের পক্ষে কাজ করা শুরু করলো। আপনি দেখেন আমাদের পেঁয়াজ উৎপাদনের সক্ষমতা বাড়ানো বাদ দিয়ে চেষ্টা করা হলো যে ভারতের উপরে ডিপেন্ডেন্সি ক্রিয়েট করা আমদানির ব্যাপারে, পেঁয়াজের ব্যাপারে এবং অন্যান্য ব্যাপারে। এবং এই ডিপেন্ডেন্সি ক্রিয়েট করা হয়েছে অত্যন্ত পরিকল্পিত ভাবে এবং মিলমিলাপের মাধ্যমে। তো আমরা আসলে একটা অভাগা রাষ্ট্র। মানে বাংলাদেশের ইতিহাসে আপনি দেখবেন যে সেই বখতিয়ার খিলজি এসে যখন নদিয়া আক্রমণ করলো, আর বাংলার তখনকার যে রাজা লক্ষণ সেন উনি পালিয়ে গেলেন, এই একই রকম ভাবে বখতিয়ার খিলজির মতো করে ছাত্র জনতা, এই যে বৈষম্য বিরোধী ছাত্র জনতারা, তারা যখন গণভবনের দিকে দৌড়ে আসলো, ইউ বিলিভ মি, আমার তখন মনে হলো যে এই একই হিস্ট্রি আবার রিপিট হচ্ছে। এই বখতিয়ার খিলজির মতো করে অতর্কিত ভাবে যেন এই ছাত্র জনতা আসছে আর লক্ষণ সেনের মতো করে পালিয়ে গেল ঠিক আছে না। তো এই যে নদীর উপরে যে 5,000-এর উপরে বাঁধ বসলো, এটা কি একদিনে বসছে? কেন আমরা প্রতিবাদ করি নাই? কারণ আমাদেরকে জানতেই দেওয়া হয় না। মিডিয়াকে স্ট্রিক্টলি কন্ট্রোল করে করে আমাদের এই জিনিসগুলো জানতে দেওয়া হতো না। আর অনেকে বলে যে স্যার আপনি আগে বলেন নাই কেন? আরে ভাই, আগে ফেসবুক অ্যাকাউন্টটা পুরো খেয়ে দিছে, মানে পোস্টই দেওয়া যায় না। আমি নদী নিয়ে পোস্ট দিব তো রিপোর্ট স্ট্রাইক, আমি বদরের যুদ্ধ নিয়ে পোস্ট দিলাম তো পুরো আমার প্রোফাইল গায়েব করে দিল। মানে নলেজ শেয়ার করার কোনো অপশন ছিল না। নলেজ একমাত্র কুক্ষিগত ছিল ওই যে আরাফাত টারাফাত এরা সবাই মিলে তারা এই যে কি সিআরআই টিআরআই করলো, তারপরে যে ব্র্যাকের আসিফ সাহেব, তারপরে অমুক তমুক, এরা একটা কুক্ষিগত ভাবে মনে করেন যে পুরা নলেজ যে ফোরামটা আছে, প্ল্যাটফর্মটা আছে, খেয়ে ফেললো। মানে এইটা একটা রাষ্ট্রকে মানে এত পরিকল্পিত ভাবে নলেজ ডিপ্রাইভ করার জন্য এই যে টুলস গুলা ইউজ করা হইলো, আমি শক ফিল করি যে এটা করা হয়েছে। হ্যাঁ, যারা আরো মানে কঠিন ভাবে বলার চেষ্টা করছে, ইন্টেলেকচুয়ালি বলেন নাই, তাদেরকে তো ধরে ধরে আয়না ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে। দেশের আয়না ঘর না হলে পরে বর্ডার পার করে বাইরের আয়না ঘর বিভিন্ন জায়গায় মনে করেন যে গুম করে দেওয়া হয়েছে, মেরে ফেলা হয়েছে। তো লোকজন বলবে কিভাবে, বলতো কিভাবে? ওই বলতে পারছে এক ইলিয়াস আর পিনাকি, কারণ কি একজন আছে আমেরিকায় আর একজন আছে ফ্রান্সে, জানটা তো পাচ্ছে, সেই জন্য কথা বলতে পারছে। আর বাংলাদেশে যারা ছিল তারা কি বলতে পারছে? বলতে পারে নাই। বলতে চাইছে, বাট বলবে কি দিয়ে? পিনাকির অ্যাকাউন্ট হ্যাক করা কঠিন, কারণ মনে করেন যে ও ফ্রেঞ্চ আইডি দিয়ে মনে করেন যে কাজ করতেছে। ওরে ধরে নিয়ে এসে আয়না ঘরে ভরা কঠিন, কারণ সে ফ্রেঞ্চ শেল্টারে আসছে। বাংলাদেশের যারা ছিল তাদের জন্য আসলে ইট ওয়াজ রিয়েলি রিয়েলি চ্যালেঞ্জিং। আমরা তাদের কাছ থেকে ইন্সপিরেশন পাইতাম এবং খুব ভালো মানে এখনো ভালো লাগে যে তারা চেষ্টা করতেছে তাদের ভয়েসটা দিয়ে থার্ড একটা আই হিসেবে কাজ করে সবসময় জায়গায়। তো নদীর ব্যাপারে যেটাতে মানে আপনি প্রশ্ন করেছেন সেটা হচ্ছে যে এটার আনসার এত সোজা না। আমাদের রেজনা চৌধুরী যে কাজটা করার চেষ্টা করছেন, উপদেশটা, এই কাজগুলো যদি আজ থেকে 20 বছর আগে শুরু হতো, উনি তো 20 বছর আগে থেকে চিলে করতেছে। আমার যদি ভুল না হয়ে থাকে, ওনার হাজবেন্ডকে একসময় তুলে নিয়ে যাওয়া হয়েছিল, ওনাকেও মানে বিভিন্নভাবে ভয় ভীতি দেখানো হয়েছে। আমি জানি না আমি ভুলভাবে রেফার করলাম কিনা, উনি কিনা ওইটা, বাট এরকম একটা এনজিও কর্মী অথবা মানবাধিকার কর্মী ছিল যার ওয়াইফ, যার হাজবেন্ডকে একসময় মানে গুম করে ফেলা হয়েছিল এবং উনি উদ্ভ্রান্তের মতো দৌড়াদৌড়ি করতেছিলেন। তারপর থেকে ওনার ভয়েস অনেক কমায় দেওয়া হয়েছিল। তো এইসব থ্রেডের ভেতর থেকে তারা এটা করছে। আমার দেশের নদী বন্ধ করে আমার দেশটা ধ্বংস করে দিচ্ছে, আমার দেশটা শুকায় ফেলতেছে, এটা নিয়ে কথা বলার কোনো সুযোগ ছিল না। তো আপনি এটার সমাধান যদি খুঁজতে চান, এটার সমাধান অফকোর্স দৃশ্যমান সমাধান হচ্ছে আপনি বাঁধগুলো ভেঙে দেন, তাহলে নদী আবার অভিন্নভাবে মানে নিজের গতিপথে নদী চলতে থাকুক। এটা তো করা এত সহজ হবে না, বাট এটা সম্ভব। এটা সম্ভব কিভাবে? আমাদেরকে রাষ্ট্র হিসেবে আগে সক্ষমতা অর্জন করতে হবে। আপনি, আমি, আমরা যদি নিজেদের জায়গায় সভ্য না হই, পরিশ্রমী না হই, আমরা যদি অর্থনৈতিক ভাবে আমাদের দেশটাকে চাঙ্গা করে তুলতে না পারি, আমরা যদি নিজেরা কামড়াকামড়ি করি, আমরা যদি সারাক্ষণ দাদাদের দিকে তাকায় থাকি, আমরা যদি সারাক্ষণ মনে করি চাঁদাবাজি আর নিয়ে থাকি, একটা ভদ্রলোক রাস্তায় গেলে পরে যদি ছিনতাইকারীর কারণে মনে করেন যে টেনশনে থাকতে হয়, তাহলে আর হবে না। দেশটা আমাদের সবার দায়িত্ব নেওয়া লাগবে। আমাদের সবাই যদি আমরা দায়িত্ব নিতে পারি, দায়িত্ব নেওয়ার পরে
মনে করেন যে এই দেশটা যদি স্টেবল হতে পারে, শক্তিশালী হতে পারে, তখন আমাদের ভয়েসটা ইন্টারন্যাশনালি রিচ করবে। তখন আমরা জাতিসংঘকে বলতে পারবো, জাতিসংঘের নদী সুরক্ষা আইন আছে, তাদের আলাদা ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা নেগোশিয়েট করতে পারবো। যুদ্ধ করে আপনি নদী উদ্ধার করতে পারবেন না, এটা দুই দেশের সম্মতিক্রমে হতে হবে এবং আন্তর্জাতিক প্রেশারের মাধ্যমে হতে হবে। বিশ্বকে জিনিসটা বুঝাইতে হবে যে আমরা একটা নদীমাতৃক দেশ, উই আর এ রিভারাইন কান্ট্রি, and if you stop the river flow in our country, then we die, our people die, our environment die. So এই জিনিসগুলো আমাদেরকে ওখানে পৌঁছাতে হবে ইন্টারন্যাশনালি, প্লাস ডিপ্লোম্যাটিক্যালি আমাদেরকে আরো সক্ষমতা অর্জন করতে হবে। আমাদের ডিপ্লোম্যাটিক অ্যাপ্রোচে এখনো আগের ফ্যাসিস্ট গভর্নমেন্টের যে দুর্বলতা সেটা হয়ে গেছে। আমি আগে এসব জানতাম না, ইদানিং শুনলাম যে যারা ডিপ্লোম্যাটিক কোরের অফিসার্স তারা নাকি সার্টেন র্যাঙ্কের উপরে প্রমোশন পায় না, অন্য ক্যাডার থেকে এসে নাকি আবার এদের এখানে সিনিয়রিটি পেয়ে যায়, কি একটা ভজগট আছে এই জায়গায়। বাট আমার কথা হচ্ছে যে ইফ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট ডিপ্লোম্যাট, অফকোর্স দ্যাট ইজ দেয়ার বল গেম। ডিপ্লোম্যাটদেরকে মানে সুযোগ দেওয়া লাগবে, তারা জুনিয়র থেকে আস্তে আস্তে ডিপ্লোম্যাটিক চ্যানেলে রাইজ করবে এবং তারা হেলম অফ দ্য অ্যাফেয়ার্স, ডিপ্লোম্যাটিক অ্যাফেয়ার্সটা কন্ট্রোল করবে। আপনি দরকার হলে সাইড থেকে এন্ট্রি করান, ভালো ভালো এমএনসি তে কাজ করতেছে লোকজন আছে যারা ডিপ্লোমেসি নেগোসিয়েশন এগুলোতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ট্রেনিং পাওয়া, এবং তারা এগুলো মানে কোটি কোটি ডলারের বিজনেস করতেছে ওই জায়গায়। তাদেরকে এখানে নিয়ে আসেন। ছোট্ট একটা দেশ, এই জায়গায় সবকিছু এত মানে সিস্টেমেটিক ভাবে করতে গেলে তাহলে বিপ্লবের সেই স্পিরিটটা নষ্ট হয়ে যাবে তো আমাদের। সুতরাং আমি বখতিয়ার খলজির মতো প্রবল প্রতাপে যে ছাত্র জনতা বাহিনী এসে আমাদের একটা সেকেন্ড রিপাবলিক গড়ার সুযোগ করে দিয়েছে, বাংলাদেশ 2.0। সো সেই বাংলাদেশের ছাত্র জনতা যারা আছে তাদের উপরে প্রত্যাশার খুব বেশি চাপ দিতে চাই না, বাট আমি তাদেরকে বলবো প্রায়োরিটি সেট করার জন্য এবং প্রায়োরিটি সেট করে তাদেরকে প্রিপেয়ার করার জন্য। আজকে তারা অবশ্যই বাঘের বাচ্চা, কিন্তু বাঘের বাচ্চা যখন ছোট থাকে, টাইগার মাসল গ্রো করার আগে বাঘের বাচ্চা কিন্তু খুব নাদুস নুদুস, যদিও সে বাঘের বাচ্চা, কিন্তু তার ওই টাইগার মাসল, টাইগার টিথ এখনো রেডি হয় নাই। তো আমরা যারা মিড লেভেলে আছি, আমি তাদের কাছে এক্সপেক্ট করব যে এই মিড লেভেলের সাবজেক্ট ম্যাটার এক্সপার্টস যারা আছে তাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করো এবং তাদের এক্সপার্টিসটা মানে এক্সপ্লয়েট করার চেষ্টা করো, এক্সপ্লোর করার চেষ্টা করো। তাতে হবে কি তোমাদের এই টাইগার মাসল এবং টাইগার টিথ খুব তাড়াতাড়ি গ্রো করবে, স্ট্রং হবে। আর তোমাদের যে ভিশন আছে, আই স্যালুট দ্যাট, আই এম ফুললি উইথ ইয়োর ভিশন অ্যান্ড তোমরা যে বাংলাদেশ চাও, এই বাংলাদেশ আমিও চাই, আমার মতো বাকি যারা আমরা আছি সবাই চাই। হেলমেট বাহিনী, হাতুড়ি বাহিনী বাদে বাকি সবাই তোমাদের এই প্রত্যাশার সাথে আছে। নির্বাচন ভারতীয় সেনাবাহিনী প্রধান অথবা বিনা স্বীকৃতি চাইলে আমরা নির্বাচন যাব না। আমরা যখন চাইবো নির্বাচন, আমাদের পলিটিক্যাল পার্টি যখন এগ্রি করবে নির্বাচন যখন হবে, তখনই বাংলাদেশের নির্বাচন হবে। হু ইজ বিনা স্বীকৃতি টু সে যে আগে নির্বাচন হবে তারপরে মানে সংস্কার হবে? বাংলাদেশের জনগণ যদি ফিল করে যে আগে সংস্কার হবে, সংস্কার হবে। আগে সংস্কার হবে, সেটা পরিমিত হবে, সীমিত হবে না পূর্ণাঙ্গ হবে, এটা বাংলাদেশের জনগণ ঠিক করবে, বাংলাদেশের পলিটিশিয়ানরা ঠিক করবে। দিল্লি থেকে মেসেজ আসা বন্ধ হতে হবে, দ্যাট ইজ ভেরি ক্লিয়ার। We want parallel relation with Delhi, Islamabad, and Beijing. Let's move like that. Thank you. স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আলোচনার শেষ পর্যায়ে এসে খুবই চমৎকারভাবে জমে উঠেছে, খুবই জম্পেশ আলোচনা হচ্ছিল। মনে হচ্ছিল এমন আলোচনা আমরা শুনতেই থাকি, এমন আলোচনা শুনতে শুনতে যদি রাত পার হয়ে বোর হয়, তবু মনে হয় আমাদের তৃষ্ণা মিটবে না। আমাদের জানার আগ্রহ, জানার যে তৃপ্তি জায়গাটা অতৃপ্ত রয়ে যাবে সেটা মনে হচ্ছিল। এবং সেটা আমাদের কমেন্টে যারা কমেন্ট করেছে তাদের কমেন্ট দেখে সেটা আমার বারবার ফিল করছিলাম যে আজকের এই আলোচনা সারা রাত ব্যাপী চালাতে পারলে বোধহয় খুব ভালো লাগতো। আমরা যখন ছোট ছিলাম আমাদের দাদি নানি ওনারা আমাদের রাতভর কিচ্ছা শোনাতেন, গল্প শোনাতেন, এবং আমরা সাধারণত ঘুমিয়ে যেতাম, বাট ওনাদের গল্প যখন শুনতাম আমরা সেটা শুনতেই থাকতাম। ঠিক সেরকম মনে হচ্ছে আজকে আপনার কাছ থেকে গল্প শুনছিলাম, আমরা ইতিহাস শুনছিলাম। এই যে ইতিহাস শোনার তৃষ্ণা তরুণ প্রজন্মের মাঝে, সেটা আপনাদের মতো যারা রয়েছেন আপনাদেরই কৃতিত্বের জায়গা। সেই কৃতিত্ব বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম
19টি শাখা থেকে যারা যুক্ত রয়েছেন তারা কমেন্টে বারবার আপনার প্রতি সে সাধুবাদ, ধন্যবাদ এবং হৃদয় নিংড়ানো ভালোবাসা জানাচ্ছিল। আমি আশা করছি আপনি সকলের ভালোবাসায় স্নিগ্ধ হচ্ছেন, বিমুগ্ধ হচ্ছেন এবং আপনাদের মতো যারা রয়েছেন আমাদের শুভাকাঙ্ক্ষী, আপনাদের ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আমরা আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, শেষ করব। তো শেষ করার আগে যে ২টা কাজ না করলেই নয়, ২টা বক্তব্য আমাকে শুনতেই হবে। সেটা হচ্ছে স্যার, আমি আপনার কাছ থেকে একেবারে শেষ মুহূর্তে শুনতে চাই যে আজকের এই আলোচনা প্রায় ১.৫ ঘন্টা ব্যাপী আপনি আলোচনা করছিলেন। আপনার আলোচনা এই যে এই মুহূর্তে এসে আপনার আসলে কেমন লাগছে? এত রেসপন্স, এত ভালোবাসা বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের উদ্দেশ্যে বা যারা তরুণ কলামিস্ট রয়েছে, লেখক রয়েছে তাদের আকিশ ভাই, আপনি কি পাচ্ছেন সজীব ভাইকে? তো উনি সম্ভবত ডিসকানেক্ট হয়ে গেছে। উনি আবার যুক্ত হবে। ওনার আসলে প্রশ্নটা ছিল আপনার উদ্দেশ্যে যে আমাদের যে এই যে প্ল্যাটফর্ম তরুণদের লেখালেখি ভিত্তিক একটা সংগঠন, সেখানে আপনাকে আমরা আমন্ত্রণ জানাইছি আমাদের উদ্দেশ্যে আপনার মূল্যবান কিছু বক্তব্য, আপনার বাংলাদেশ ভারত সম্পর্কের উপরে কিছু অভিমত ব্যক্ত করার জন্য। তো আসলে পুরো প্রোগ্রামের বিষয়টা নিয়েই আপনার অনুভূতি সম্পর্কে আমরা জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আকিশ ভাই। আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ দেওয়ার জন্য। এবং কলাম লেখক যারা আছেন তারা রাষ্ট্রের ওপিনিয়ন ক্রিয়েশনে কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল রাখে। সজীব ভাই, আমি এই কোশ্চেনটা পাইছি আকিশ ভাইয়ের কাছ থেকে, আমি আনসারটা দিই। সো আমি দুঃখিত, আমি এখন শুনতে পাচ্ছি। জি জি। সো আমি আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের ফোরামকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ কলাম লেখক যারা আছে তারা একটা জাতির কিন্তু ওপিনিয়ন ক্রিয়েশনে ইনফ্লুয়েন্স করে। সুতরাং আমি জানি আপনারা কত গুরুত্বপূর্ণ কাজ করেন এবং আমি পার্সোনালি আমি নিজেকে মনে করি আমি একজন থট প্রভোকার। আমি আমার কথাবার্তার মাধ্যমে, ইতিহাস চর্চার মাধ্যমে আমি অন্যদের ভিতরে এই কোশ্চেনিং এর ব্যাপারটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করি। কারণ আমি জানি যে আপনারা যখন কোশ্চেন করবেন তখন আপনারা অনেক বেশি বস্তুনিষ্ঠ কলাম উপস্থাপন করতে পারবেন। আমি একই সাথে এই অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে আপনাদের অনুরোধ করবো, স্পেশালি আমি সজীব ভাইকে ধন্যবাদ জানাবো। উনি এত চমৎকার ভাবে এই ঠাকুরমার ঝুলির উপমা দিয়ে তারপরে বিভিন্ন ইয়ে দিয়ে বলেছেন। আমি অত্যন্ত কৃতার্থ আপনার এই চমৎকার রূপক এবং আপনি আমার যে প্রশংসা করেছেন সেই জন্য ধন্যবাদ। বাট আমি আপনাকে এবং আপনার মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে আমি আর 10 জন অফিসারের মতোই একজন বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার। আপনাদের ট্যাক্সের টাকায় আমাদের প্রশিক্ষণ হয়। আমি আপনাদের ট্যাক্সের টাকায় বেতন পেয়েছি, প্রশিক্ষণ পেয়েছি, দেশকে 20 বছর সার্ভিস দিয়েছি। যখন আর্মিতে ছিলাম, ইউনিফর্মে ছিলাম, চেষ্টা করেছি আপনাদের দেয়া প্রত্যেকটা পাই যেন হালাল হয়, আমার উপার্জন যেন হালাল হয়, সেই জন্য নিজেকে সমৃদ্ধ করার জন্য চেষ্টা করেছি। একজন যোদ্ধা হিসেবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করেছি, যেন যেদিন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য প্রয়োজন হবে সেদিন শুধু যেন জীবন অকাতরে না দেই, বরং কিছু শত্রুর জীবন নিয়ে যেন আমি নিজের জীবন উৎসর্গ করতে পারি এবং বাংলাদেশের স্বাধীনতা নিশ্চিত করতে পারি। সেই জন্য চেষ্টা করেছি পড়াশোনার মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে নিজেকে প্রস্তুত রাখার জন্য। আপনারা জেনে খুশি হবেন যে এরকম 300-400 জন অফিসার আছেন যারা আমার চেয়েও হয়তো দক্ষ, আমার চেয়েও হয়তো যোগ্য ছিলেন, বাট তাদেরকে গত সরকারের 15 বছরে অত্যন্ত ন্যাক্কারজনক ভাবে বিভিন্নভাবে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। কাউকে বলা হয়েছে যে তাপসের উপরে হামলা করছে, কাউকে বলা হয়েছে এই করছে ওই করছে, ফানি ফানি সব কারণে তাদেরকে আর্মি থেকে বের করে দেওয়া হয়েছে। তাদের খুব সুন্দর ক্যারিয়ার ছিল, খুব মানে প্রমিজিং ক্যারিয়ার ছিল। তারা এক একজন বাংলাদেশের রক্ষক হিসেবে নিজেদেরকে প্রস্তুত করছিলেন, কিন্তু রয়ের লিস্টে তাদের নাম ডুবে যাওয়ার কারণে তাদেরকে একে একে বের করে দেওয়া হয়েছে। তো এখন চেষ্টা করা হচ্ছে যে এই অফিসারদের ব্যাপারে যদি সরকার বাহাদুর একটা সহানুভূতি দেখায় এবং তাদের পেছনে যে আপনাদের কষ্টার্জিত ট্যাক্সের টাকা ব্যয় করে তাদেরকে যে প্রস্তুত করা হয়েছে, ট্রেনিং দেওয়া হয়েছে, তাদের সেই ট্রেনিংটাকে যদি নেশন বিল্ডিং এর কাজে আবার কোনোভাবে কাজে লাগানো যায়, সেই চেষ্টাটা করা হচ্ছে। যদিও খুব একটা গতি নেই,
বাট আপনাদের মাধ্যমে আমি আশা করব যে হয়তো তাদের এই সার্ভিসটা আবার নতুন করে নেওয়া হবে। আমার মতোই প্রায় আরো 1-1.5 হাজার অফিসার রিটায়ার্ড আছেন। দেশের যদি এখন সত্যিকার অর্থে একটা ক্রান্তি লগ্ন চলে এবং একটা ক্রাইসিস পিরিয়ড চলে, তাহলে আমি অনুরোধ করব তাদের 3 মাস অথবা 6 মাসের জন্য তাদের সার্ভিস আপনারা নেন এবং ভারতীয় যে হেজিমনি আছে তার এগেনস্টে দেশটাকে আপাতত 3 থেকে 6 মাস সেফ রাখেন। তারপরে ইনশাল্লাহ আবার রাজনীতিবিদরা যেভাবে করতে চায় সেভাবে দেশটাকে সুন্দর মতো আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে ফিরিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ। আর আপনাদেরকে আবারও আমি অনুরোধ জানাচ্ছি যে আপনারা সবাই আপনাদের বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে দেশবাসীর কাছে একটাই অনুরোধ ছড়িয়ে দিবেন, সেটা হচ্ছে সার্বিকভাবে আমরা আক্রান্ত, সুতরাং আমাদের একতাবদ্ধ থাকতে হবে। আমরা একজন আরেকজনের পিঠ যেন রক্ষা করতে পারি এবং সামনের দিকে যেন আমরা লড়ে যেতে পারি। আর মাত্র 3 থেকে 6 মাস যদি আমরা এই আমাদের ঐক্য ধরে রাখতে পারি, ভারতীয় হেজিমনি হেরে যাবে। আমরা নিশ্চিতভাবে তাদের সাথে যে প্রশ্ন করেছিলেন সজীব ভাই, যে চোখে চোখ রেখে কথা বলা অলরেডি শুরু হয়ে গিয়েছে। আমরা সর্বশেষ যে একটা মেসেজ আমাদের অনুষ্ঠান ভারতীয়রা দেখে তাদেরকেও বলবো যে ভাই, সেই শত শত হাজার হাজার বছর ধরে আমরা পাশাপাশি বসবাস করছি, সুতরাং আমরা আপনাদের শত্রু না, আপনারাও আমাদের শত্রু না। সুতরাং আপনারা আপনাদের মাধ্যমে আপনাদের পলিটিশিয়ানদেরকে বোঝানোর চেষ্টা করেন যে বাংলাদেশ একটা স্বাধীন দেশ, আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি, আমরা ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাত করেছি কারণ সে আমাদের রক্ত চুষে খাচ্ছিল, প্রতি বছর $16 বিলিয়ন করে আমাদের দেশ থেকে নিয়ে যাচ্ছিল, আর এই কারণে তাকে আমরা উৎখাত করেছি। আমরা আপনাদের মাধ্যমে আপনাদের সরকারের কাছে অনুরোধ জানাই, শেখ হাসিনাকে ফেরত দিন, তাকে বিচারের সম্মুখীন করার সুযোগ দিন। ধন্যবাদ। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে ধন্যবাদ বলে সেটা নেহাতি কম হয়ে যাবে। আমার ইচ্ছে করছে না বলতে যে আমরা আলোচনা শেষ করব স্যার, সত্যি কথা বলছি। আমার ইচ্ছে করছে আরো বেশি শুনি, অতৃপ্ত আত্মাটাকে হয়তো তৃপ্ত করার একটু চেষ্টা করি। তবে আমরা আশা করছি আজকে শেষ করব, কিন্তু আপনার সাথে আমরা হয়তো বা বড় কোনো অডিটোরিয়ামে আপনার কথা শুনবো, কিংবা ক্যাম্পাসের খোলা মাঠে তারুণ্যে ঘেরা কোন একটি আসরে আপনাকে নিয়ে আমরা গল্প। আমরা সেটার জন্য অধীর আগ্রহ অপেক্ষার পহল দিচ্ছি স্যার, এবং আশা করছি বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম যে অপ্রতিরোধ অগ্রযাত্রায় সারা বাংলাদেশে মেধার বিকাশে, মেধার প্রস্ফুটনের কাজ করে যাচ্ছে, সেখানে আপনাকে আমরা সবসময় সহায়ক হিসেবে পাশে পাবো। আমরা আজকে আলোচনা শেষ করব, কিন্তু শেষ করার ঠিক আগে একটু ছোট্ট করে আজকে আলোচনা সবাই যিনি সভাপতিত্ব করছেন, যিনি পিছনের কারিগর, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি আকিজ মাহমুদ ভাইয়ের কাছ থেকে ওনার অনুভূতি শুনবো। আকিজ মাহমুদ ভাই। ধন্যবাদ সজীব ভাইকে, চমৎকারভাবে তিনি উপস্থাপনা করে থাকেন বরাবরের ন্যায়। আজকেও খুব চমৎকারভাবে উপস্থাপনার যে পর্বটা তিনি সম্পন্ন করেছেন। তো আমাদের সাথে আজকে যুক্ত আছেন সেনা কর্মকর্তা, যিনি অনেক গুণী একজন লেখক। তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি হচ্ছে তার একটা বই পড়ার মাধ্যমে, দ্য আর্ট অফ ওয়ার বইটা আমি পড়ছিলাম, যেটা আমার মনোজগতে, চিন্তা জগতে বড় ধরনের একটা প্রভাব ফেলছে, যার জন্য আমি আজকে সাক্ষাতে স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি মনে করি প্রত্যেক যারা লেখালেখি করে তাদের উচিত, যারা রাজনীতি, যারা যুদ্ধনীতি, যারা ভূ রাজনৈতিক সম্পর্কে জানতে চায়, তাদের এই বইটা অবশ্যই পড়া উচিত। তাহলে আমি মনে করি যে জ্ঞানের পরিধিতে তাদের বিস্তার হবে, পাশাপাশি তারা যুদ্ধ কৌশল সম্পর্কে নতুন নতুন ধারণা পেয়ে যাবেন এই বইটা পড়ার মাধ্যমে। তো আজকে যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের ব্যাকগ্রাউন্ডটা ছিল অনেক আগে। আমি আমাদের আজকের প্রধান আলোচককে প্রায় 15 দিন আগে আমাদের প্রোগ্রামের জন্য আমন্ত্রণ জানাইছিলাম, যদিও স্যার আমাদেরকে আরো আগে সময় দিতে চেয়েছিলেন, তারপরও আমরা আমাদের কিছু সময় সঙ্গত কারণে আমরা অনুষ্ঠানটা মাসের একদম মাঝখানে রাখছি। তবে আজকের এই আয়োজনটাকে কেন্দ্র করে আমাদের যে উদ্দীপনা বা উৎসাহ তরুণ লেখকদের মধ্যে দেখেছি আমি, তা অনলাইন ভিত্তিক প্রোগ্রামে খুব কমই আমি লক্ষ্য করেছি। অনেকেই জানতে চাচ্ছিল, যেদিন আমি প্রোগ্রামের পোস্টারটা শেয়ার করেছি, অনেকে আমাকে ইনবক্স করেছে যে প্রোগ্রামটা আমরা কবে করব সেই সম্পর্কে জানতে চাইছিল। আমি ব্যক্তিগতভাবে এই ধরনের প্রাণবন্ত আলোচনা অনলাইনে খুব কমই শুনেছি। আশা করব স্যারকে আমরা পরবর্তীতে কোনো আয়োজনে হয়তো বা সশরীরে বক্তব্যের মাধ্যমে তার আলোচনা আমরা শুনতে পাবো। আসলে
এই যে কথাগুলা তিনি যে আমাদের সাথে শেয়ার করেছেন, আমরা মোটামুটি পড়াশোনা করি, বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন বিষয়গুলো জানার চেষ্টা করি, কিন্তু একজন সেনা কর্মকর্তা তার দৃষ্টিতে আসলে বিষয়গুলো কেমন, সেই জিনিসগুলো কিন্তু আমাদের জানার আগ্রহটা পূর্ব থেকে ছিল, যদিও হয়ে ওঠে নাই। তবে আজকের সেই 16 কলাটা পূর্ণ হলো আশা করি আমাদের সকলের। তো ভবিষ্যতে স্যারকে আমরা আবারও পাবো। তো আজকে প্রথম থেকে একদম শুরু থেকে যারা আমাদের আলোচনাটা শুনে আসছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাবো, যারা বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন এই আয়োজন বাস্তবায়ন করার পেছনে, তাদের প্রতিও কৃতজ্ঞতা থাকবে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আল্লাহ আশরাফ হাফেজ। মাহমুদ ভাই। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার আয়োজনটি শেষ করছি আমরা এখানে। যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সাথে থাকবেন। সত্য প্রতিভা বিকশিত হোক লেখনীর দ্বারাই। শুভরাত্রি।